দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়ানা ইমরোজ লাখি। পর্ব সংখ্যা 52 থেকে 56। 12ই ফেব্রুয়ারি 1871, পহেলা ফাল্গুন 2277 বঙ্গাব্দ। রশিদ তালুকদার ভোর ঠিক 6টায় আলিমনগর ফিরেছেন। গত কয়েকদিন আগের ঘটে যাওয়া ঘটনা শুনেছে জেবুন্নেসার কাছ থেকে। তার বংশ নির্বংশ হয়েছে, গ্রাম ব্রিটিশদের হাতে চলে গেছে। জেবুন্নেসা পাশে বসে এখনও অবিরাম সব বলে যাচ্ছে। এবার সে শুধু শুনছে। এই শোনা তার ভেতরে কোনো অদ্ভুত ভাঙন তৈরি করছে। প্রথম মুহূর্ত তার মন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। কথাগুলোর অর্থ সে বুঝেছে, কিন্তু গ্রহণ করতে পারছে না। যেন তার কানে বা তার মাথায় পৌঁছাচ্ছে না কোনো কিছু। চারপাশে সব শব্দ দূরে সরে গেছে। নিজের নিঃশ্বাসের আওয়াজটুকু অচেনা লাগছে তার কাছে। তারপর ধীরে ধীরে বাস্তবতা গায়ে এসে পড়েছে। বুকের ভেতরটা এক অদৃশ্য চাপ জমেছে। অজানা ভয়, অকারণ আতঙ্ক তাকে জড়িয়ে ধরেছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে, শরীরে আছে কিন্তু মন যেন ঠিক সেখানেই নেই। চিন্তাগুলো ছুটোছুটি করছে। সব সত্যি? আমি কি সব ঠিক শুনেছি? এরপর কি হবে? উত্তর খোঁজার শক্তি নেই আর রশিদের। মনে হচ্ছে কেউ যেন তার পায়ের নিচের জমিটুকু কেড়ে নিয়েছে। এক ধরনের অসরতা গ্রাস করেছে তাকে। স্মৃতি, সংজ্ঞা, অনুশোচনা সব একসাথে মাথার ভেতরে গাদাগাদি করছে। ছড়ির ওপর হাতে ভর করে ছড়িসহ হাতটা তখন কেঁপে উঠেছিল। একজন দাসী ছুটে এসে এক গ্লাস জল দিয়েছিল। রশিদ খেতে চেয়েছিল, জলটুকু পারেনি। হাতে কাঁপুনিতে গ্লাসটা মৃদু আওয়াজ করে পড়ে যায়। তার 4 সন্তান নিকৃষ্ট কাজ করেছে, বিনিময়ে ওদের প্রাণ দিতে হয়েছে। যাকে ঘিরে রশিদ বেঁচেছিল সেই তার একমাত্র মেয়ে ফারদিনাকে মরতে হয়েছে। অন্যদিকে ওকে মেরে ফেলেছে। কতটাই না কষ্ট হয়েছে ওর। 4 জন ছেলেকে মেরে ফেলেছে। রশিদ মানতে পারছে না এইসব তার দোষ কই ছিল। কেন তার সাথে এমনটা হলো? তার হৃদয় ব্যাকুল হচ্ছে। আলিমনগর যে গ্রামে ঘিরেছিল কত শত স্মৃতি। তার নিজের হাতে গ্রামটাকে সাজিয়েছিল কত যুগ ধরে জমিদারি করে। তার শক্তি ছিল তার 5 সন্তান, 4 ছেলে, তার 2 হাতের লাঠি ছিল। ফারদিনা ছিল তার গর্ভধারিণী মায়ের মতো। ফারদিনার দিকে তাকালেই নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে দেখতে পেত সে। ফারদিনা দুনিয়ায় আসার আগে তার স্ত্রী বলেছিল, এবার আমার মেয়ে হবে। সেই মেয়ে তোমার মায়ের স্থানটি নিবে। তুমি যে তোমার মাকে ভীষণ ভালোবাসতে। দিনটির কথা মনে পড়লো তার। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। নিজের স্ত্রীকে কথা দিয়ে রাখতে পারেনি সে, নিজের কন্যাকে রক্ষা করতে পারেনি। অন্যদিকে পাপের ফল ভোগ করতে হয়েছে তার ছেলেদের। রশিদের চোখের সামনে ফারদিনার ছোটবেলার এক একটা মুহূর্ত ভেসে উঠতে লাগলো। ফারদিনা রশিদের চোখে জল মুছে দিচ্ছে। আব্বা, আপনি কাঁদবেন না। আপনার কান্না দেখলে আমিও কাঁদবো। যেন আমাকে মেরে ফেলেছে, আপনি ওকে মেরে দিন। রশিদ ফারদিনার জন্য সেদিন সায়েমকে বেশ পিটিয়েছিল। ফারদিনা সায়েমের কান্না দেখে হেসে উঠেছিল। ওর হাসিতে রশিদের আনন্দ হয়েছিল। সকল স্মৃতি এখন রশিদের চোখের পাতায় ভাসছে। চোখের সামনে সেই দৃশ্যগুলো হাওয়ায় মিলিয়ে গেল যেন। আজ ফারদিনা আঘাত পায়নি, বরং চিরদিনের জন্য হারিয়ে গেছে তার জীবন থেকে। রশিদের কষ্ট যেন বাঁধারা। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে তার। লোকজন চেয়ে থাকছে, অনুচারীগণ, দাসীরা। সদরভাবে আজ পরিপূর্ণ একা হয়ে গেছে তিনি, দুর্বল হয়ে গেছে। অনুচর কজন বৈঠকখানায় বসে। হাতে কোনো অস্ত্র নেই, লাঠি নেই, খচ্চর নেই। ওদের মধ্যে আর কোনো দাম্ভিকতা নেই, নেই কোনো অহংকার, নেই কোনো কিছু। কুদ্দুস বাড়িতে নেই। ওর নিজ বাড়িতে চলে গেছে। আজ 2 দিন হলো। বলেছিল রশিদ ফিরলে ফিরবে। বোধহয় এখনো সংবাদ পায়নি। ব্রিটিশ প্রধান একবার তালুকদার বাড়ির সামনে এসেছিল রশিদ তালুকদারের সাথে দেখা করবে বলে। রশিদ জানিয়েছে উনি এখন দেখা করতে পারবে না। ব্রিটিশ প্রধান আর জোরাজোরি করেনি। এখন যাই হোক, পরে ঠিকই দেখা হবে, কারণ গ্রাম তো তাদের হাতে। জেবুন্নেসা রশিদের পাশে বসে তার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেয় বৃথা চেষ্টায়। সব দোষই সুফিয়ানের। ও কেন ফারদিনার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল? আদিবর বোনের সাথে যেটা করেছে ফারদিনার সাথে করার কি তা দরকার ছিল? এরপর নিজেই ফারদিনাকে মেরে ফেললো, সাথে আমার 4 পুত্রকে। আদিবর সুফিয়ানকে বাধ্য করেছে ফারদিনাকে মেরে ফেলতে। সেই সত্য জেবুন্নেসা চেপে গেল। রশিদের শান্ত মস্তিষ্ক ধীরে ধীরে অশান্ত হয়ে যাচ্ছে। এতক্ষণ চুপচাপ বসেছিল। কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু রাগ হচ্ছিল না। হঠাৎ করে মেজাজ তার চড়ে গেল। রশিদের পর শান্ত ভঙ্গিতেই বললেন, বেশ কিছুদিন আগে একটা চিঠি এসেছিল রাতে। সেখানে সতর্ক করা হয়েছিল, যাকে আমরা ভরসা করি সে আমাদের শেষ করে ফেলবে। নিশ্চয়ই যিনি চিঠি পাঠিয়েছেন উনি সুফিয়ানের কথাই বলেছেন। সুফিয়ান আমার বংশ নির্বংশ করে ফেলেছে। কথাটা সাংঘাতিক। প্রথম থেকেই আমার সন্দেহ ছিল ওর ওপর।
ওকে আমার সাধারণ কেউ মনে হতো না, একদম সত্যিই হলো তা। রশিদ কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, সুফিয়ানের জায়গায় অন্য কেউ হয়তো সেও প্রতিশোধ দিতে চাইতো, কিন্তু তাই বলে আমার নিরাপদ নিষ্পলব মেয়েটাকে কেন মেরে ফেললো? আমার মেয়েটার সাথেও ঠিক করেনি। জেবুন্নেসা বলল, এখন দুঃখ পেয়ে আর কি হবে, কিছু তো আর করার নেই। আমি যাব সিন্ধুতলি গ্রামে। রশিদ বেশ গম্ভীর গলায় বলল। জেবুন্নেসা বললেন, কেন? সুফিয়ান আমার মেয়েকে কেন মেরেছে জিজ্ঞেস করবো? ওর কি ক্ষতি করেছিল আমার মেয়ে? জেবুন্নেসা ভুরু উচালো। ওর উদ্দেশ্য ছিল আমাদের বংশকে নির্বংশ করা, অবশেষে সে সফল হয়েছে। রশিদ পুরোপুরি রেগে গেলেন। বসা থেকে উঠে অবেশে উঠে দাঁড়ালেন। তার অনুচারীগণ উঠে দাঁড়ালো। রশিদ ছড়ি ঠুকে ঠুকে পায়চারি করতে করতে বলল, ও ফারদিনাকে ভালো না বেশে ভালোবাসার অভিনয় করেছে, আমার মেয়েকে ব্যবহার করেছে, এরপর নিজ হাতে মেরেও ফেলেছে, বড্ড অন্যায় করেছে। এর শেষ আমি দেখে ছাড়বো। তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানের দিকে রশিদ গেলেন। সেদিকে সুফিয়ান সবাইকে মেরে ফেলার পর কুদ্দুস কিছু গ্রামবাসী নিয়মিত আদিবদের শেষ বিদায় জানিয়েছে, তাদের পারিবারিক কবরস্থানে দাফন করে রশিদ গেলেন কবরের সামনে। সবার কবর দেখলেন, আর আদরের 4 সন্তান মাটিতে শুয়ে আছে। কষ্ট হচ্ছে তার, কিন্তু সন্তান যতই পাপী হোক না কেন, দিন শেষে বাবা মার কাছে তারা নিষ্পাপ। জেবুন্নেসা চোখের জল মুছে বললেন, এখন চল, যত ওদের কবর দেখবি তত খারাপ লাগবে, কষ্ট বাড়বে। রশিদ বলল, ওরা পাপ করেছে, আমাকে বললে আমি শাস্তি দিতাম, চিরকাল না হয় অন্ধকার বন্দিশালায় বন্দি করে রাখতাম, তবে কেন অন্যের হাতে আমার সন্তানের প্রাণ হারাতে হলো? জেবুন্নেসা কবরস্থান থেকে রশিদকে বাড়ির ভেতর নিয়ে আসে। উঠোনে চেয়ারে বসে রশিদকে জল দেয়। গলাটা তার শুকিয়ে গেছে। জেবুন্নেসা একজন দাসীকে ডাক দিয়ে জল দিতে বলে। দাসী জল নিয়ে আসলে রশিদ ঢকঢক করে খেয়ে ফেললো। এরপর শ্বাস ফেলে বলে, আমি এখনই সিন্ধুতলি যাব, সুফিয়ানকে একটা প্রশ্ন করব, ব্যাস, এরপর আমি ওর কাছে মাপ চেয়ে চলে আসব। আমি যাব ওর কাছে। রশিদ হঠাৎ নরম হয়ে গেল। কিছুক্ষণের ক্রোধের ছোঁয়া যেন নিমিষেই মিশে গেছে। জেবুন্নেসার ভালো লাগলো না। আপাতত তো সে কিছু বলল না। আজ সিন্ধুতলি ভোরের প্রথম আলো ফোটার আগেই যেন গ্রামটা জেগে উঠেছে। এই জাগরণ সাধারণ দিনের নয়। বাতাসে অন্যরকম এক গন্ধ। পুরো গ্রাম জুড়ে আনন্দের ঢেউ। কাঁচামাটির রাস্তা ধরে হাঁটছে, শোনা যাচ্ছে হাসি শব্দ। হায়দারবাড়ির উঠোনে ব্যস্ততার ছায়া। কেউ ভিজাচ্ছে চাল, কেউ হাড়ি, কেউ চুলায়। আজ কারো মুখে ক্লান্তির ছায়া নেই। গ্রামের শিশুদের উল্লাসের এক নতুন আবেশ। হায়দারবাড়ি আজ যেন চমকানো স্বপ্নের মতোই সেজেছে। রঙিন কাগজ নকশা ফেস্টুন দিয়ে উঠোনের মাঝে বিশাল আম গাছে ফুল আর আলোর সাজানো হয়েছে। ঘরের ভেতরে ব্যস্ততা, যেখানে রান্নার আয়োজন করা হয়েছে। নানান ধরনের মশলা আর খাবারের গন্ধে ক্ষুধা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। আজকে জন্মদিন, পুরো সুখ দুঃখ আর সদর, এ জীবনের নানান অধ্যায় নিয়ে আলোচনা করেছে সকলে। আজকে দিনে সুফিয়ান গ্রামের সবাইকে নিমন্ত্রণ করেছে ভালো মন্দ খাওয়ানোর জন্য। দিনটা বিশেষ করে হিসেব করে স্মৃতির পাতায় তুলে রাখতে চেয়েছিল। হায়দারবাড়ির নারী কণ্ঠে আজ অন্যরকম সুর, গানের মতো কথাবার্তা, খিলখিল হাসির শব্দ। দুপুর গড়ালে অতিথি আসা শুরু করে। কেউ পায়ে হেঁটে, কেউ গরুর গাড়ি, কেউ বা দূরে গ্রাম থেকে ঘোড়ায় চড়ে। প্রত্যেকের হাতেই ছোট বড় উপহার, কিছুটা আনুষ্ঠানিকতার মতোই। সুফিয়ান নিজেও আজ অদ্ভুত শান্ত, মুখে হাসি, চোখে যেন গভীর ক্লান্তি। সে চারদিক দেখছে। এই মানুষগুলো, এই গ্রাম, এই বাড়ি, সব তার জীবনের জন্য যেন একটা ভিন্ন মানচিত্র। বিকেলের দিকে গ্রামের ময়দানে বসে আছে ছোটখাটো বৈঠক। বয়োজ্যেষ্ঠ এক পাশে, তরুণরা আরেক পাশে। গল্প চলে ক্ষেতের ফসল, আসন্ন বর্ষা, দুপুরের দূর শহরের খবর, নানা ধরনের কথাবার্তা। নাস্তা শেষ হলে গান শুরু হয়। বেশ বাঁশির সুল তুলে কেউ কেউ ঢোল বাজায়, কেউ বা গলা ছেড়ে গান গায়। জন্মদিনের পুরো আয়োজন জমকালো পূর্ণ। আজ যেন প্রাচুর্য আর মহিমায়, কারণ আজকের আনন্দ মানুষের যেন বাঁধভাড়া, মাটির মতো সহজ, নদীর মতোই উদার। শত আনন্দ, অথচ সুফিয়ান উদ্ঘট প্রতীকের মতো নিজের ঘরে বারান্দা থেকে ফারদিনার কবরের দিকে দেখছে। সুফিয়ান আজ ফারদিনা বেঁচে থাকলে বোধহয় সেও কোনো না কোনো উপহার নিয়ে হাজির হতো। নিশ্চয়ই নতুন রূপে প্রেম নিবেদন করতো, নয়তো সুফিয়ানকে করতে হতো নতুন কোনো বাহানা তৈরি করতে। দীর্ঘশ্বাস ফেললো সে। চেয়ারে নীরব বসে একটা সিগারেট হাতে তুলে নিল। ধরায়নি, এসে আজান পড়বে এক্ষুনি। সুফিয়ান মসজিদে নামাজ আদায়
করবে বলে মনস্থির করে। তার ঘরে বিনতি উপস্থিত। সুফিয়ানের আলমারি থেকে কালো রঙের পাঞ্জাবি বের করে। সুফিয়ান বিনতিকে কাছে ডেকে বলল, এই রঙের পাঞ্জাবি কেন বের করলি? আজ তুমি এই রঙই পরবে, তোমাকে কালোতে সুন্দর মানায় না? সাদা রঙেই পরবো। মা সবসময় বলতেন সাদা রঙের পাঞ্জাবিতে বেশি দেখতে ভালো লাগে তার, আর এটা সুন্নত। কিন্তু সুফিয়ানের পরিবর্তন খুশি হলো যেন বিনতি। সুফিয়ানের দিকে একগাল তাকিয়ে বলল, ভাই তুমি নামাজ পড়বে? এতে অবাক হওয়ার কি আছে? ধর্মকর্ম পালন করতে হবে তো নাকি? বাবা মার জন্য দোয়া করতে হবে, বাবা মা তো দুনিয়া থেকে চলে গেছে। বিনতি আনন্দে হেসে ওঠে, মুখের হাসিতে ছলছল করে। সুফিয়ান ঠোঁট কুঁচকে যেন হাসলো। বিনতি হাত থেকে কালো রঙের পাঞ্জাবিটা রেখে দেয়, পরবর্তীতে সাদা রঙের পায়জামা পাঞ্জাবি বের করে দেয়। সুফিয়ান বলল, তোর বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি যেতে হবে। মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি স্থায়ী ঠিকানা, আমিও তোকে সেখানে দেখতে চাই। আমার বোন সুখে সংসার করছে তার শ্বশুরবাড়িতে। সুফিয়ান বোনের মুখের দিকে তাকায়। তোর জামাইকে আমাকে খারাপ ভাববে, বলবে বোনকে বিয়ে দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। তাৎক্ষণিক সুফিয়ানের পেছন থেকে জাবেদের কণ্ঠ ভেসে আসছে, ছি ভাই, আপনি কি ভাবছেন আপনাকে নিয়ে আমি এরকম অভিযোগ করব? জাবেদ চৌধুরী বিনতিকে একবার এক মেলায় দেখে পছন্দ করেছিল। হায়দার বংশের মেয়ে বলে সরাসরি প্রেম নিবেদন করার সাহস পায়নি, কিন্তু তার ভালোবাসার চরম পর্যায়ে পৌঁছে গেলে সুফিয়ানের কাছে বিয়ের প্রস্তাব দেয়। সুফিয়ান তখন জাবেদকে প্রত্যাখ্যান করে। এর পেছনে একটা কারণ ছিল, জাবেদকে দেখে সুফিয়ানের পছন্দ হয়েছিল। তার ভাবসাব, চলাফেরা সব যেন ভালো লেগেছিল। জাবেদ এসে সুফিয়ানের হাতে হাত মেলায়। সুফিয়ান বলল, তুমি কখন এলে? মাত্রই ভাই, তোমাকে খুঁজতে খুঁজতে উপরে চলে আসলাম। তোমার বউকে আমি আটকে রেখেছি, তুমি চাইলে শিগগির নিয়ে যেতে পারো। জাবেদ বলল, না ভাই, আপনার এই অবস্থা আপনাকে একা ফেলে ওকে ধরে নেব না, দরকার হলে আমি এখানে এসে থাকবো কিছুদিন। সুফিয়ান বলল, তোমরা কথা বলো, আমি আসছি। বলে সুফিয়ান পাঞ্জাবি নিয়ে আলাদা ঘরে চলে গেল। পরনের পোশাক চেঞ্জ করে আবার আসলো। বিনতি সুফিয়ানের ঘর ছেড়ে যেতেই জাবেদকে টেনে নিচের দিকে নিল ওকে। বিনতি শাড়ির আঁচল মাথায় তুলে দিয়ে বলল, ভাইয়ের আদরের বোন, ভাই ছাড়া থাকতে পারবে না? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো শুনি? বিনতি লজ্জায় লাল হয়ে গেল। তুমি এখানে এসেও থাকো, তুমি ভাই, দরকার হলে তোমার আব্বু আম্মুকে এখানে নিয়ে আসবো, তারপরও তুমি আমার সাথে যাবে না? বিনতি কিছু ভেবে বলল, তাহলে সাথে ভাইকে নিয়ে যাব। জাবেদ কপাল ভাঁজ করে, আমি তো তোমাকে নিয়ে দেশের বাইরে চলে যেতে চাই, কারণ আমার ব্যবসা সেখানে। আমি সেখানে গেলে ভাইকেও নিয়ে যাব। জাবেদ এবার দুই কোমরে হাত রেখে হাঁপ ছেড়ে বলল, আমার কোথাও যেতে হবে না, শুধু আজকের রাতটা অন্তত আমাকে দিও। বিনতি সুরে বলে, আজকের রাত? এমনভাবে বলল যেন সারা জীবন চেয়েছি। একটা রাত অনেক সময়, আমি এত সময় তোমার সাথে থাকলে ভাইয়ের খোঁজ নিতে পারবো না। ভাই যদি কিছু করে বসে? জাবেদ যেন ক্লান্ত হয়ে গেল ভাইয়ের কথা শুনতে। ঢং করে দরজায় দাঁড়িয়ে দেখে বলে, ওইদিকে দরজা, যান আপনি কাজ করুন। বিনতি চাপা সরে ধন্যবাদ দেয়। জাবেদের ওপর দিকে চেয়ে একা বলল, আল্লাহ ভাই বোনের চক্করে আমাকে রক্ষা দাও। সুফিয়ান ঘরের বাইরে এসে রাঙার সাথে কিছুক্ষণ সময় কাটায়। চারদিকে অতিথি, তাদের নজর এড়িয়ে রাঙাকে রেখে মসজিদের উদ্দেশ্যে হাঁটা দেয়। হায়দার বাড়ির উত্তরে মসজিদ। সুফিয়ান সেদিকে হাঁটে। যেতে যেতে পথে দেখা মেলে হেলেনার সাথে। হেলেনা সুফিয়ানকে দাঁড় করিয়ে দেয়। সুফিয়ান প্রথমে দাঁড়াতে চায় না, হেলেনা জোর করলো। সুফিয়ান বাধ্য হয়ে দাঁড়ালো। বলল, দাঁড় করালে কেন? আমি আপনার সম্বন্ধে সব কিছুই জানি। আপনি আলিমনগরের একটি মেয়েকে ভালোবাসতেন, তাকে নিজ হাতে মেরেছেন, সব কিছুই জানি। ছদ্মবেশে দূর থেকে দেখতাম। এইটুকু বলে থামলো হেলেনা। আপনি কি সেই একচোখা ব্যক্তিকে চিনেন? সে আদিবের হয়ে কাজ করতো, নিশ্চয়ই চিনেন। উনি কিন্তু আমার খাস লোক ছিল, যিনি আমার অনুপস্থিতিতে আপনার ওপর নজর রাখতো। এক কথায় আপনার খেয়াল রাখতেন, কেননা আদিবর আপনাকে অনেক কুসংস্কার মেনে বাঘের খাদ্য বানাতে চেয়েছিল, কিন্তু পারেনি। শুধুমাত্র এই একচোখা ব্যক্তির জন্য। উনি আপনার নামে মিথ্যা বলেছে ওদের কাছে। আপনার সমস্যা আছে, আপনি নিখুঁত নন। সুফিয়ান কিছুটা অবাক হলো, এরপর বলল, কিন্তু এসব এখন বলে কি হবে? এখন আর এসব বলতে চাই না আমি। আর তুমি আমাকে ভুলে যাও। বলে সুফিয়ান ফিরে যেতে চাইলে, তোমার বাবা তাহলে ওই দিন মিথ্যা কেন বলেছিল যে তুমি তোমার ফুপির বাড়ি ছিলে? বাবা চান না আপনি সত্যি জানুন যে আমি আপনাকে ভালোবাসি। এখন তো আপনি সত্যিটা জেনে গেলেন, কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি হয়তো আপনার ভালোবাসা ভিক্ষা চাইতে এসেছি। আসলে তা না। আমি জানতে চাই
সেই একচোখা ব্যক্তি কোথায়? আপনি কি ওনাকে মেরে ফেলেছেন? সুফিয়ান আশ্চর্য হলো। মানে আমি কেন ওনাকে মারবো? আমি সে কোথায় জানি কি করে বলো? আপনি শেষে ওনাকে যেদিন দেখেছিলেন তারপর থেকে ওনার খোঁজ পাইনি। খোঁজ নিয়ে জানতে পারি আদিবরা যেদিন অপেক্ষায় ছিল ওনার, কিন্তু উনি তাদের কাছ থেকে ফিরেনি। সুফিয়ান নিশ্চিত ভঙ্গিতে বলে, আমি এসব সম্পর্কে কিছু জানি না, কিন্তু কোথায় যাবে উনি? বিষয়টা আশ্চর্যজনক। এই বলে সুফিয়ান থেমে গেল। হেলেনা জানে সুফিয়ান সকল বিষয় মিথ্যা বলে না। সে এদিক ওদিক তাকে প্রসঙ্গ পাল্টানো সুরে বলে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চলে যায়। সুফিয়ান আর কিছু বলে না, শুধু একচোখা ব্যক্তি কোথায় এটি ভাবলো। মসজিদের সামনে পুকুর। সুফিয়ান পুকুর থেকে অজু করে মসজিদের ভেতর প্রবেশ করে নামাজে দাঁড়ায়। চোখের জল নিমিষেই ছেড়ে দেয়। নামাজে শেষ করে মোনাজাতে মৌলবী এসে সুফিয়ানের পাশে বসলেন। সুফিয়ান মোনাজাত শেষ করলো। মৌলবী বললেন, তোমার আজকের এই পরিবর্তন বেশ ভালো লাগছে। অতীত ভুলে নতুনভাবে জীবনকে ঘিরে নাও। রাত বাড়ছে। সমস্ত অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছে। সুফিয়ান ফারদিন আর কবরের দিকে গেল। একই সঙ্গে সবার কবর জিয়ারত করলো। জিয়ারত শেষে একাকী বলল, আমার না হওয়া প্রেয়সী, তোমাকে ভালোবেসে বাকি জীবন কাটিয়ে দিব। তুমি না বেঁচে থাকতে আমার কষ্ট হবে, সত্যি ভীষণ কষ্ট হবে। তবু থেকে যেতে হবে পরপারে তোমাকে পাওয়ার লোভে। জানো, আজকের দিনটা আমার জন্য বিশেষ একটি দিন। কখনো ভাবিনি তোমাকে পাওয়ার জন্য নতুন একটি রাস্তা পাবো। আত্মহত্যা করব ভেবে নিশ্চিত ছিলাম। সেই ভাবনা থেকে আল্লাহ সুচিন্তায় জড়িত করেছে। এখন মনে হচ্ছে হয়তো তোমাকে পাবো, একালে না হোক পরকালে। পরকালে কোনো এক শিমুল গাছের তলায় বসে মুগ্ধকর বাঁশি বাজাবো তোমার উদ্দেশ্যে, আর সেই বাঁশি সুরে ছুটে আসবে তুমি। বাঁশিওয়ালা বাঁশিওয়ালা বলে যা সারাদিন জ্বালত করবে আমাকে। তোমার মতো অন্য কেউ যেন আমাকে না দেন খোদা। দরকার হলে তখন একাকী কাটাবো, তবুও তোমার জায়গা অন্য কাউকে চাই না আমি। সুফিয়ান থেমে চোখের জল মুছলো। আবার বলল, পরকালে সেই দিনটা না আসা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে হবে। যতদিন বেঁচে আছি ততদিন, মৃত্যুর পর্যন্ত এবং হাসার পর্যন্ত শুধু তোমার অপেক্ষায়। সুফিয়ান ভাই। বদরুর কণ্ঠ। ঘুরে তাকালো সুফিয়ান। হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে তারা। বিনতি বলল, আন্দাজ করছো? সুফিয়ান ভেবেছিল বলল বাসি। বিনতি না সুযোগ মাথা নেড়ে বলল, আজকের সেই দিনের বিশেষ উপহারটা তুমি পেলে হয়তো অর্ধেক কষ্ট তোমার দূর হয়ে যাবে। তাহলে কষ্ট কিসের? দিয়ে দে। আসলে বিনতি বাকিদের সাথে এসেছে সুফিয়ানকে নিতে, কারণ সে তাকে উপহার দিবে। সুফিয়ান বিনতির কাছে আবারও চাইল, দিয়ে দে। না, তুমি প্রতি জন্মদিনে কিছু বক্তব্য রাখো, আজও রাখবে, তারপর দিব। সুফিয়ান লম্বা শ্বাস ফেলে। আজ আর নতুন করে গ্রামের জন্য ভালো মন্দ সম্পর্কে কি আর বলবো? আজ আমি কিছু সত্যি বলি, যে সত্য আজ পর্যন্ত কেউ জানে না। বিনতি বিস্ময়ে হতবাক হয়ে তাকালো সুফিয়ানের দিকে। কোন সত্যির কথা বলছে সুফিয়ান, তাও আজকের দিনে? বিনতি সুফিয়ানের চোখের দিকে হঠাৎ জমা জলের দিকে তাকালো। সুফিয়ান বাঁশির দিকে তাকিয়ে বলল, বলছি তার আগে আমাকে একটু জল খাওয়া, খুব জল তেষ্টা পেয়েছে। বিনতি ঘর থেকে জল নিয়ে এসে সুফিয়ানকে জল দিল। সুফিয়ান বিনতির হাত থেকে জলের গ্লাস নিয়ে টলমল করে শব্দ করে গ্লাসে একটা গুলি লাগলো। গ্লাসটি ভেঙে চৌচির হলো। সুফিয়ান গুলি কোথা থেকে আসলো দেখতে ঘুরে তাকায়। দ্বিতীয় একটি গুলি এসে তার বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। সুফিয়ান কিছু বুঝে ওঠার আগেই একটি গুলি এসে বুকের মাঝ বরাবর বিদ্ধ হয়। সেখানে মাটিতে লুটিয়ে পড়লো সে। বিনতির বুক যেন চিরে চিৎকার বেরিয়ে আসলো। সুফিয়ানের মুখ থেকে রক্ত গড়গড় করে বেরিয়ে আসছে। বিনতি ওর কোলের ওপর সুফিয়ানের মাথা নিল। সুফিয়ান ঘুরে দেখতে চাইলো গুলি ছুটলো কে। গ্রামবাসীদের ছোটাছুটির জন্য পরিষ্কার কাউকে দেখা গেল না। তার চোখের সামনে ঝাপসা কিছু। তখন সামনে উপস্থিত রশিদ তালুকদার রাইফেল নিয়ে, সাথে জেবুন্নেসা। রশিদ রাইফেল মাটিতে ঢুকিয়ে, আমার বংশ নির্বংশ করে তুই এখানে বসে উল্লাস করছিস। আমার মেয়ের সাথে প্রেমের মিথ্যা অভিনয় আর নাটক করেছিস। তোর মতো পাপীর এই দুনিয়ায় থাকার কোনো যোগ্যতা নেই। সুফিয়ান আস্তে আস্তে নেতিয়ে গেল। অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলল, আমাকে গুলিবিদ্ধ করে মেরে ফেলার দরকার ছিল না। অনেক আগে মরে গিয়েছি। আমার ভেতরের কষ্টটা আপনি দেখলে হয়তো আর মারতে আসতেন না আমাকে। বদরুরা ছুটে আসে সুফিয়ানের কাছে, চারপাশে বসে। ভাই ভাই বলে চেঁচাতে থাকে। বিনতি সুফিয়ানের গলা স্পর্শ করে চেপে কাপা কণ্ঠে বলে, ভাই ভাই ভাই, চোখ খুলে তাকাও।
ওর ডাক শুনে সুফিয়ানের কানে গেল না যেন, কিন্তু সে কিছু বলতে পারলো না। খুব কষ্ট হচ্ছে তার একটি শব্দ বের করতে, জল। জাবেদ দৌড়ে গেল জল আনতে। মৃত্যুর আগে বোধহয় মানুষের জল তেষ্টা পায়, আর সুফিয়ানের ভীষণ জল তেষ্টা পেয়েছে। ইচ্ছে করছে সারা দুনিয়ার জলটুকু খেয়ে ফেলতে। বিনতির বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সুফিয়ান তার কোলে ঢলে পড়েছে দেখে। ভাই ভাই, না, চোখ বন্ধ করবে না ভাই। তার দু চোখ কাঁপছে। সুফিয়ানের বুকের ওপর চেপে রেখেছে সে। হাতের চাপটা, রক্তপাত হচ্ছে থেমে থেমে। এই যেন হৃদস্পন্দনে মৃত্যুতে পৌঁছে যাবে। বুকের উষ্ণতা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে, আর সেই ঠান্ডা বিনতির মেরুদণ্ড বেয়ে যেন হিমশীতল বয়ে যাচ্ছে। সে কাছে না, শুধু আকুতি জানাচ্ছে, কখনো আল্লাহকে, কখনো নিজের ভাগ্যকে। সুফিয়ানের শেষ নিঃশ্বাসটুকু ঢুকরে ঢুকরে হয়ে আসছে। প্রতিটা নিঃশ্বাস নিতেও যেন তার কষ্ট হচ্ছে। বিন্তু তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, গাল বেয়ে নেমে গেল অশ্রু জল। বিনতি কান্না জমাট বাঁধা গলায় পরিবেশ স্তব্ধ হয়ে আসে। কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। মুখ থেকে শব্দ ভেঙে ভেঙে বেরিয়ে আসছে। ছোটবেলায় সে ওয়াদা করেছিল, আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না। তাহলে কেন ছেড়ে যাচ্ছ ভাই? যাবে জল নিয়ে আসলো। সুফিয়ান জলটুকু দিতেই সে হেসকি তুলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। বিনতির কোলে ঢলে পড়লো। বিনতি ভাই বলে হৃদয় ভেঙে ডাক দিল এক কান্নায়। চারপাশ মুখরিত হলো তাতে। বিনতি বুঝে গেল এই কান্না আর বাঁচাবে না তাকে। এই কান্না বিদায়ের। ভাইয়ের মাথা বুকে চেপে ধরে বিনতি আকাশের দিকে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, আল্লাহ, ভাইকে নিলে আমাকে কেন নিলে না? কুদ্দুস দৌড়ে দৌড়ে এসে সুফিয়ানের মৃতদেহের পাশে ধপ করে পড়ে মাটিতে হাঁটু গেড়ে। বিনতি রশিদের দিকে তাকিয়ে বলল, আপনি আমার ভাইকে মারলেন কেন? আমার ভাই ফারদিনের সাথে বেইমানি করেনি। আপনার ছেলেরা বাধ্য করে আপনার মেয়েকে নিজ হাতে মারতে বাধ্য করেছিল। আমার ভাই তো সেদিন মরে গিয়েছিল, যেদিন ফারদিনাকে নিজ হাতে মারতে হয়েছিল। কতগুলো বলতে স্রোতের বয়ে গেল যেন চোখের জল। কুদ্দুস কান্না করতে করতে রশিদের দিকে চেয়ে, আমি আজ আপনাদের বাড়ি ফিরতেই জানতে পেরেছি আপনি সুফিয়ানকে হত্যা করার জন্য এসেছেন। আমি তখনই সিন্ধুতলি গ্রামের উদ্দেশ্যে রওনা হই, কিন্তু কপাল আমার, আমি পারিনি সত্যিটা আপনাকে জানানে, পারিনি সুফিয়ান ভাইকে বাঁচাতে। জেবুন্নেসা পাশ থেকে ধীরে সরে গেল। তার উদ্দেশ্য হাসিল হয়েছে। সে চেয়েছিল সুফিয়ানকে যেন রশিদ মেরে ফেলে, কারণ সুফিয়ান জানে উনি ওনার স্বামীকে নিজ হাতে মেরে ফেলেছেন। কিভাবে সুফিয়ান জেনেছে তা আজ অজানা। রশিদ ধীরে ধীরে নিজের বল শক্তি ছেড়ে লুটিয়ে পড়ে মাটিতে। নিজের সন্তান, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, প্রতিশোধ আর বন্ধু ছেলেকে নিজের হাতে মেরে ফেলা। উনিও কাঁদলেন, তবে এই কান্নায় যেন সুফিয়ান ফিরে আসবে না। সুলেমান অশ্রুসিক্ত নয়নে বলল, সুফিয়ান ভাই, কে আমাকে সঠিক পথ দেখালো, আমাদের দুঃসময়ে পাশে থাকলো। সে আমাদের কোনো ক্ষতি করেনি, ক্ষেতের কাজ দিয়ে আমাদের ভালোই করেছিল। সুফিয়ানের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। শরীরের সমস্ত রক্ত পড়ে যেন মাটি রক্তবর্ণ ধারণ করেছে। রাঙার অশ্বটা পাশে পা নাচিয়ে নাচিয়ে রেশধ্বনি তুলছে। বাধা দড়ি ছুটে যেন আসতে চাইছে সুফিয়ানের কাছে। সুফিয়ানের সাদা পাঞ্জাবি লাল বর্ণে ধারণ করেছে, লাল হয়ে গেছে পুরোটা। শেষ জলটুকু অব্দি খেতে পারেনি। বিনতির কানের কাছে সুফিয়ানের বলা বাক্যটি হলো, আমাকে একটু জল দে, খুব জল তেষ্টা পেয়েছে। আজ তার শেষ ইচ্ছাটাও পূরণ হলো না। চলে গেল না ফেরার দেশে, দুঃখ কষ্ট দুনিয়ার বুকে ফেলে রেখে। আর কেউ বিনতিকে বোন বলে ডাকবে না। সুলেমান ওদের ডাকবে না, কাজে নির্দেশনা দিবে না। গ্রামবাসীরা পুনরায় ভিড় জমিয়েছে। তাদের সর্দার দুনিয়ার মায়া ত্যাগ করেছে। সুফিয়ানের নিথর দেহ দেখে তারাও কাঁদছে। এই ভুল, এই অন্যায় কেড়ে নিতে পারে একাধিক জীবন, শেষ করে দিতে পারে সুখের সংসার, শেষ করে দিতে পারে মায়ার বাঁধন। তাদের বিরুদ্ধে গিয়ে কোনো কর্ম আমাদের দিকে ধেয়ে আসতে পারে। সহজ করতে হবে সব। কুসংস্কার 6 অক্ষরের শব্দ, নিকৃষ্ট একটি শব্দ। কুসংস্কার অন্ধবিশ্বাস বহন করে তালুকদার বংশের মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছিল আবিদ সাইম রায়ান। একের পর এক মানুষকে বাঘের খাদ্য হিসেবে শেষ করেছে। সুফিয়ান হায়দার ওরফে রাখাল বাসিওয়ালা একটি ভুলের জন্য জমিদার কন্যাকে নিজেই আত্মসন্ত করেছিল। অবৈধ পাপের সম্পর্কে বোকা ফারদিনার গর্ভে এসেছিল একটি ফুল। সেই ফুলকে ঘিরে তৈরি হয়েছিল ভুল ধারণা ভাইদের মধ্যে। পণ্ডিত বলেছে, যারা সন্তান সে যদি না মেরে ফেলে তবে তালুকদার বংশ আর বিস্তার লাভ করতে পারবো না। অন্ধবিশ্বাস। সেই দিন থেকে কুসংস্কার বাধ্য হয় নিজের বোনকে মারতে জমিদারের ছেলেরা, তাও আবার সুফিয়ানের হাত দিয়ে। কত স্মৃতি ফেলে যায় দুনিয়ার বুকে। ফেলে গেছে শখের বাঁশি, আর সুর তুলবে না বাঁশিওয়ালা। 2277
বঙ্গাব্দ পহেলা ফাল্গুন ঠিক রাত 8টায় 19 মিনিটে সুফিয়ান হায়দার চলে গিয়েছে তার প্রাণপ্রিয় ফারদিনার কাছে সারা জীবনের নতুন করে সংসার সাজাতে। সব ভুলে বেঁচে থাকার ক্ষুদ্র আশায় পার করেছে, কিন্তু ভাগ্য তাকে বেঁচে থাকতে দেয়নি বোধহয়। সৌভাগ্যের রাখাল শেষ মুহূর্তে আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চাইতে পারেনি মহান আল্লাহ। উনি মহান পাপীকেও শেষ সময় একবার সুযোগ দেয় ক্ষমা চাবার। আজ সুফিয়ানকেও দিয়েছিল, কিন্তু সে পারেনি। প্রতিশোধ কখনো আমাদের জীবন সুন্দর করে তোলে না, বরং ধ্বংস টেনে আনে, জীবনকে ধ্বংস করে দেয়। সুফিয়ান হায়দারের জীবন মানুষের জীবনেও কিছুটা পেল না, না পেল নিজের মা বাবার আদর স্নেহ, না পেল কিছু। আর বিনতি, সে পেল না নিজের ভাইয়ের ভালোবাসা। ভোর এসেছে, কিন্তু আলো নিয়ে নয়, এসেছে এক ধরনের নীরবতা, অপরাধবোধ নিয়ে। রাতে গুলিটা লেগেছিল সুফিয়ানের বুকে, খুব কাছে। শব্দটা মুহূর্তেই রাতকে ছিঁড়ে যেন বজ্রঘাতের আঘাত করেছিল। জলটা চেয়েছিল বোধহয় শেষ তৃষ্ণটুকু নিবারণের জন্য, কিন্তু তা পারেনি। কিছু সত্যি বলতে চেয়েছিল, কিন্তু অজানা ব্যথা বোধহয় জানতে দিতে চায়নি। ফজরের আজানের আগ মুহূর্তেও বাতাস কেঁপে উঠেছিল, পাখিরা ডেকেছিল দূরে কোথাও। তার শরীর ঠান্ডা, ভোরের হালকা শীতল পাঞ্জাবিতে জমে। সাদা রঙের পাঞ্জাবিটা কাল রাতে যেন বিনতি আলমারি থেকে বের করে দিল। সেটা আজ রক্ত লাল, বুকের গুলির ক্ষতটা স্পর্শ হয়ে গেছে। কোনো ব্যান্ডেজ নেই, কোনো চিকিৎসা নেই। সকলের আলো ধীরে ধীরে পড়ল সুফিয়ানের মুখে, আলোটাও নিষ্ঠুর। চোখ দুটো কালো আধারিতে কেড়ে নিয়েছে যেন। চারপাশে কোনো কান্না নেই, শুধু বাতাসে ভেসে আছে মৃত্যুর ঘ্রাণ। কিছু গ্রামের মহিলা এসে বিনতিকে সুফিয়ানের থেকে সরাতে চাইল, কিন্তু ওর ভাই ছাড়বে না ও। একজন অনুচর এসে সুফিয়ানের মৃতদেহ সাদা কাফনে ঢেকে দিল। সুফিয়ান ছিল শক্ত মানুষ, সেই মানুষটা সামনে থাকলে ভয় কমে যেত। আজ সেই মানুষটাই অসহায় নিথর হয়ে পড়ে রয়েছে মাটির বুকে। একটা পিঁপড়াকে কাছে আসতেই রক্তের গন্ধে তারপর থেমে গেল। শুধু মানুষ নয়, প্রকৃতি বুঝে ফেলেছে এখন খুবই ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। সকাল গড়িয়ে যাচ্ছে, আলো বাড়ছে, আর প্রতিটি বাড়ন্ত মুহূর্ত মৃত্যুকে আরো স্পষ্ট করে তুলছে। ঘরের সামনে বসে থাকা মানুষগুলো আজ কেউ আর ঘরের ডাকবে না, উত্তরও আসবে না। এই দৃশ্য কোন দিকে মুছে যাবে বোধহয় ভুলতে পারবে না কোনো কিছু। হেলেনা দূরে দাঁড়িয়ে দেখছে সুফিয়ানকে। গতকাল অহংকার করে বলেছিল, আপনার ভালোবাসা ভিক্ষা চাইতে আসেনি। হেলেনা তার ভালোবাসা প্রকাশ করার জন্য গিয়েছিল, সাহস করে বলে উঠতে পারেনি, এই আর কি। কুদ্দুস সুফিয়ানের লাশের কাছে বসে জাবেদ কবর করে বলেছিল, কুদ্দুসকে ঘরে বসতে শোনেনি সে। আলিমনগরের কথা ও ভীষণ মনে পড়ে সুফিয়ানের কথা। কত কিছুই ছিল। রসিক তালুকদার ঘরের সামনে বসে, উনি অনুতপ্তের আগুনে জ্বলে পড়ে ছারখার হচ্ছে। তার ভিতরে যেন অন্য আরেকটা দহন, কতগুলো অন্যায়। বিনতি সুফিয়ানের দেহর দিকে তাকিয়ে কাঁদছে। ওর কান্না যেন থামার নয়, কিন্তু চোখের সামনে ভাইয়ের মৃত্যু, বোনের কি আর সহ্য হয়? বিনতি এক গ্লাস জল এনে দে, এই জল তেষ্টা পেয়েছে আমার। বিনতি চারপাশে এই শব্দটির প্রতিধ্বনি হচ্ছে। ওর ভাই শেষ তৃষ্ণার্ত অব্দি মেটাতে পারেনি বিনতি মহিলাদের হাতে সরিয়ে পুনরায় এসে সুফিয়ানের পাশে বসে, সাদা কাপড়টা সরিয়ে ভাইয়ের রক্তাক্ত মুখটা দেখে। জীবনের শেষ দিন পর্যন্ত শুধু ব্যথায় বয়ে গেল তার ভাই সুলেমান। ওরা এসে গোসল করে সুফিয়ানের লাশটা খাটিয়ে শুয়ে দেয়। গোসলের জন্য অন্য পাশে ব্যবস্থা করা হয়েছে। 4 জন মিলে খাটিয়া ধরে তুলে নিতেই বিনতি সুফিয়ানের হাত ধরে ওর ভাইকে নিতে পারবে না বলে চিৎকার করে ওঠে। সুফিয়ানকে নিয়ে যায়। গ্রামের মহিলা বিনতিকে সরিয়ে নেয়। ভাই ভাই বলে ডাকতে থাকে সে। তাকদীর, আজ ওর ভাই শুনছে না। নিস্তব্ধ ভেতর পর্দায় ঘেরা পরিষ্কার স্থানে শুয়ে আছে সুফিয়ানের দেহটি। শব্দহীন এক মুহূর্তে উষ্ণ জল আনা হয়, আর তার সাথে বড়ই পাতা। সবুজ সুগন্ধি এক অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে যায় চারিপাশ। প্রথমে মাথায় জল ঢালা হয়, বড়ই পাতা দিয়ে আলতো করে স্পর্শ করা হয়। জীবনের অক্লান্ত জমে থাকা সবকিছু যেন এই গরম জলে ধুয়ে দেওয়া হয়। পাতা ঘরে বুকের ভেতর, কাঁধে ভাঁজ, হাতে পায়ে সকল স্থানে আছে নীরবতার দোয়া। চোখের পাতায় জল, যে চোখ আর খুলবে না। তবুও তাদের কি পৃথিবী দেখতে ইচ্ছে হয় না? শেষ জল থেমে শরীরটা কিছু ঝকঝকে, পুরোটা পবিত্র হয়ে গেছে। কষ্টের ভারী যেন এখন হালকা হয়ে গেছে। সকাল 11টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের ছোট থেকে বড়, ছেলে থেকে যুবক, মুরব্বী সবাই তাতে অংশগ্রহণ করে। সবাই পা দিয়ে পাড়িয়ে মাটি শক্ত করে বসিয়ে দিচ্ছে সুফিয়ান হায়দার, যার সামনে কেউ গলা উঁচু করে কথা বলতে পারল না। ওরা তারই ওপর উঠে যেন মাটির
ঘর রাখার জন্য শেষ অধ্যায়ের সমাপ্তি ঘটাচ্ছে। বিনতি দূর থেকে দেখছে, গ্রামের বাকিরা তাকিয়ে আছে। আজ শুধু তাদের দেখার দিন। দাফনের কাজ শেষ করে সবাই হাত পা ধুয়ে কবরস্থান থেকে ফিরে আসে, সুফিয়ানকে অন্ধকার একলা ঘরে রেখে। আজ আর কেউ আলো নিয়ে আসবে না তার কাছে। ফারদিন আর সে পাশাপাশি শুয়ে আছে। অজানাভাবেই যেন সুফিয়ান তার ইচ্ছে পূরণ করে ফেলেছে। আজ মৃত্যু যেন তার গল্পের ইতিটা টানা হলো। সুলেমান ওর কবরস্থানে ফিরে এসে ধান খাতের একপাশে দাঁড়ালো। বিষগ্ন মনে শান্তি নেই আজ, শান্তি আর ফিরবে না নিশ্চিত। সুলেমান ওরা সত্যি সত্যি কোদাল নিয়ে আসলো, ক্ষেতের কাজ শুরু করলো, কারণ তাদের মালিক তো তাদের বলেছিল এটাই করতে। এভাবে সবকিছু সেদিন শেষ হয়েছিল। কালকে বললেন সেলিম। উনি থেমে থেমে কেঁদে উঠলেন ভাঙা গলায়। সেই সাথে কাঁদলো মীর, রাফেদ, আহির। রাত বাড়ার সাথে সাথে তাদের কষ্টগুলো বেড়ে যাচ্ছে। মীর চোখের জল মুছে সেলিমকে কান্না থামাতে বলল। আহির বলল, আমার খুব কষ্ট হচ্ছে সুফিয়ানের জন্য। তিনি সত্যি জীবনে কিছুই পায়নি, বরং হারাতে হারাতে একসময় নিজে হারিয়ে গেছে। মীর আহিরের রেস্ট টেনে মর্মার্থ বলে, আমারও তার জন্য খুব কষ্ট হচ্ছে। একাধিক টানাপোড়েনে পড়েছিল সুফিয়ান। একদিকে নিজের গ্রাম, অন্যদিকে পরিবার হারানোর শখ, একসাথে নিজের ভালোবাসা। পরিবেশ নীরব, লণ্ঠন নিভু নিভু, শীতল বাতাস ধরফর করে হিম দিয়ে যাচ্ছে। মীর কৌতূহলী চোখে বলল, আচ্ছা সেদিন সুফিয়ান কি বলতে চেয়েছিল, আর বিনতি বা কি উপহার দিতে চেয়েছিল? একচোখা ব্যক্তি কোথায়? সেলিম ধীরে বললেন, সুফিয়ান সেদিন কোনো সত্যি কথা বলতে চেয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানে না। বিনতি সেদিন কি উপহার দিতে চেয়েছিল তা আজ অবধি কেউ জানে না। একচোখা ব্যক্তির খোঁজও আর কেউ পায়নি। এই পর্যন্ত ছিল দ্বিতীয় খণ্ডের সমাপ্তি। এখন শুরু করব 55তম পর্ব। এখান থেকে হচ্ছে তৃতীয় খণ্ডের শুরু। নিস্তব্ধ শীতের রাত, যেন নীরব অন্ধকার মোড়ানো একটি পৃথিবী। চারদিকে জমে থাকা ঠান্ডা শীতল বাতাস ধীরে ধীরে নিস্তব্ধভাবে বয়ে যাচ্ছে। চাঁদের আলো মুখ খুব শান্ত, ধুলোহীন আকাশে তারারাও আজ যেন স্পষ্ট ধীরে ধীরে। শীতের মোড়ানো ঠান্ডা নিঃশ্বাস লাগে গায়ে। সেলিমের তার হাত কেঁপে উঠছে। ঠান্ডায় যেন হাত পা জমে এসেছে। এই বিষাক্ত অতীত, সেই অতীতের চিত্র যেন এক ধোঁয়াশা। কিছু প্রশ্নের উত্তর আজও মেলেনি, কিছু মানুষের খোঁজ আজও মেলেনি। বোধহয় তারা দুনিয়াতে নেই। না থাকুক, অন্তত লাশগুলো তো খোঁজ পাওয়া যেত, তাও পায়নি। সেলিম রাফিদের তাদের চাইতে চা বানাতে যাচ্ছে। রান্নাঘরে বাতাস ঢুকছে, মৃদু বাতাস। সেলিম চুলায় পাতা দিয়ে জ্বালা দিতে দিতে ভাবছে সুফিয়ান হায়দারের কথা। মানুষটা যেভাবে মারা গেছে, আজও তার স্মৃতি যে ভুলতে পারছে না তারা। অনেক কৃতকাজ করেছে। বই দ্য সাইলেন্ট ম্যানার তাকে নতুনভাবে প্রতি মুহূর্ত যেন জীবন্ত করে তুলেছে। যখনই কেউ বইটি পড়ার জন্য হাতে নিত, তখনই সুফিয়ান হায়দারের স্মৃতির পাতায় ডুবে যেত। চাই তৈরি করা শেষ। আহির তারা ঘরের সামনে বারান্দায় বসে। রাত 12টা নাগাদ। সকলে বসে আছে বারান্দায়। সেলিম একটি পিঁড়ির ওপর বসা। আহির সেলিমের দিকে তাকিয়ে অপেক্ষা সুরে বলে, সেদিন সুফিয়ান হায়দার সত্যি দুনিয়া ছেড়েছিল? সেলিম মাটির দিকে তাকিয়ে চোখ বুজে জিকির করছিল। আহিরের প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলে। চলে যান সেই দিন। তার বোন, চাচা, সেই যার চোর, তারা কোথায়? রশিদ তালুকদার কোথায়? কুদ্দুস? মীর প্রশ্ন করলো। সেলিম বলল, সুফিয়ান হায়দারের মৃত্যুর 19 দিন পর রশিদ তালুকদারও মারা যায়। সন্তান হারানোর শোক, নিজের হাতের বন্ধুর সন্তানকে খুন, অপরাধবোধের অনুশোচনায় ঢুকরে ঢুকরে মরে সে। সেদিন কুদ্দুস রশিদ তালুকদারের পা টিপতে টিপতেই সেখানে ঘুমিয়ে যায়। রোজ সকালে রশিদ আগে আগে উঠতেন, কিন্তু সেদিন আর উঠে না। কুদ্দুস ডেকে তুলতে যায়, রশিদের সাড়া পেল না। কুদ্দুস ছুটে যায় জল আনতে ছুটে এসে চোখে মুখে দিল, তাও যেন বৃথা চেষ্টা। সেলিম কিছুক্ষণ চুপ থাকে। মীর, আহির, রাফেদ একবার নিজেদের মধ্যে চাওয়াচাই করে। বিনতি সুফিয়ানের বোন। সুফিয়ানের লেখা দ্য সাইলেন্ট ম্যানার বইটি একটি প্রকাশকের থেকে প্রকাশিত করে। বিনতিকে লেখক সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছে তার ভাইয়ের কথা এড়িয়ে চলতে। শুধু লেখক নামটি উল্লেখ করেছে। বিনতি চেয়েছিল তার ভাই অসম্পূর্ণ ভালোবাসার কথা দুনিয়ার সবার বুকে জানুক, তাই সে বইটি প্রকাশ করেছিল। কবরস্থান ছিল যে যার স্থানে। জাভেদ কোনোভাবে বিনতিকে সামলানোর চেষ্টা করেছে, পেরে উঠেছিল না। এরপর কিছুদিন কেটে যায়। বিনতি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। জাভেদ হাকিমকে খবর জানালেও জানতে পারে বিনতি অন্তঃসত্ত্বা। জাভেদ সেদিন খুবই খুশি ছিল, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। হাকিম এর সাথে থাকে একজন পণ্ডিত। পরিষ্কার বলে রশিদ চৌধুরী বংশের একটি সন্তানের সম্রাট নিষাদ খুন করতে চায় বিষ খাইয়ে। জাভেদের কারণ জানতে চাইলে পণ্ডিত বলে, সম্রাট নিষাদ এমন একজন ব্যক্তি যার লক্ষ্য হচ্ছে
অমর হয়ে বেঁচে থাকা, আর সেই জন্য চৌধুরী বংশের কাউকে তিনি বেঁচে থাকতে দিবে না, সবাইকে খুন করবে। পরে কি হয়েছিল? আর সেই 101টা খুনের সাথে জাবেদের সন্তানের সম্পর্ক কি ছিল? মীর যেন ব্যাকুল প্রশ্নে। সেলিম জবাবে বললেন, কারণ সেই পণ্ডিতের মতে পরবর্তী চৌধুরী বংশের কাউকে খুন করতে হবে, আর পরবর্তী সন্তান জাবেদ এর থেকেই শুরু হয়েছিল। পণ্ডিত রবিষ্ক অনেক লোক ছিলেন, কিন্তু সেদিন বুদ্ধি করে জাবেদ এবং বিন্তিকে দূরে যেতে বলেন। বিন্তি সেদিন চেয়েছিল না তার প্রাণপ্রিয় পরিবারকে ছেড়ে যেতে, কিন্তু তার নিজের সন্তানের জন্য যেতেই হলো। সম্রাট নিষাদ কি এখনো বেঁচে আছে? আহিরকে জিজ্ঞাসা করলো। উনি বেঁচে না থাকলে ওনার বংশের কেউ না কেউ নিশ্চয়ই আছে। উনি ওনার ছেলেকে এখনো বেঁচে আছেন, আর তারা লক্ষ্য ছিল তার বাবার মতোই 101টা খুন করা। আর সেই জাবেদ চৌধুরীর বংশের কেউ কি এখনো বেঁচে আছে? বলল রাফিদ। সেলিম এবার নড়ে চড়ে সামান্য সেকেন্ড চুপ থেকে তিনি আবিষ্কার করলেন তাদের আশেপাশে কেউ আছে। সেলিম বলল, জাবেদ চৌধুরী পরিবারের পরবর্তী অধর্ণ জন্ম এর মধ্যে আমজাদ চৌধুরী বেঁচে আছে। বাক্যটি রাফেদ, মীর এবং আহিরের চারপাশে প্রতিধ্বনি হলো। রাফেদ বসা থেকে আশ্চর্যভাবে উঠে দাঁড়ালো। মীর হকচকিয়ে বলে ওঠে, বেশ খানিক। আহির হকচকিয়ে বেশ খানিকটা। আহির ফিসফিসে, আমজাদ চৌধুরী জাবেদ চৌধুরীর বংশধর। আশ্চর্য শব্দটি যেন নিজেদের মধ্যে রাখলো। মীর পুরো কণ্ঠিত করে, তার মানে আমরা তাদের প্রশ্নের জবাবে সন্নিকটেই ছিলাম। কিন্তু আঙ্কেল যে সবসময় সুফিয়ান হায়দার এবং দ্য সাইলেন্ট ম্যানের বইটি এড়িয়ে চলেছেন। ওনার তো সবকিছু জানার কথা, তাহলে কেন বললেন এসব কাল্পনিক? রাফেদ নিভু শুধু মীর আর আহিরের দিকে তাকিয়ে। রাফেদ প্রথম প্রশ্নের উত্তর ঢোক গিলে, এরপর জবাবে বলল, আমি তো শুনে অবাক। যদি সত্যি, তবে বাবা কেন দ্য সাইলেন্ট ম্যানের বই সম্পর্কে এতদিন এড়িয়ে গেছে? হয়তো সম্রাট নিষাদ এবং এর বংশধরের এই জন্য উনি হয়তো চান না সঠিক পরিচয় কেউ জানুক। জানলে হয়তো তার সন্তানের ওপর আক্রোশ বাড়তে পারে। কথাগুলো বলেই থামলো আহির। মীরের কথার সূত্র ধরে বলল, সেটাই হবে। মীর থেমে ঠোঁট ফিক করে হাসি দিয়ে আবার বলল, ভাবতে অবাক হচ্ছে, সেই সুফিয়ান হায়দারের নিকটস্থ আত্মীয় আমরা। সেই রহস্যময় জাল আমরা খুঁজছি, সেই জালে আমরা আগে থেকেই জড়িত। আহির বলল, তোর সব কিছুতে আনন্দ না করে এখন একটু কি কাঁদবো? মীর বলে হাতে সিগারেট তুলে নিল। আহির নির্বাক কণ্ঠে, আমার তো ভেবে কষ্ট হচ্ছে যে কত কষ্টে সুফিয়ান হায়দার নিজের জীবন ত্যাগ করলো। ফারদিনা নিরাপদ হওয়া সত্ত্বেও ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করলো। সুফিয়ান কত শত গ্রামবাসীদের বাঁচাতে নিজের ভালোবাসা কোরবানি করলো। আমিও ভেবেছি যাব, এবং আমাদের এই আশ্রধারীকে সুফিয়ান হায়দারকে খোঁজ দিতে পারবে। হয়তো সিন্ধুতলি গ্রামে তাদের কবর আছে। আহির বাক্যটুকু বলে কাঁধ পাশ থেকে রাফিদকে দেখে বলল। মীর এসে তাদের সাথে সহমত পোষণ করলো। হ্যাঁ, আমরা সবাই যাব সিন্ধুতলি গ্রামে। সেলিম এসে দাঁড়ালো তাদের পেছনে। মীরকে কঠিন চোখে পর্যবেক্ষণ করে বলল, যাও, দেখে এসো সেই কবর, দেখে এসো সিন্ধুতলি। তার কণ্ঠে ক্লেশ। মীর তৎক্ষণাৎ কিছু ভেবে সেলিমকে বলল, আচ্ছা, ব্রিটিশ দল যদি আলিমনগর দখল করে থাকে, তবে আজকে আলিমনগর কিভাবে দাঁড়িয়ে আছে? যেহেতু হাসুতাস হলেন। এরপর মুহূর্তেই স্তব্ধ হলেন। ব্রিটিশরা শেষ অবধি আর গ্রাম দখল করতে পারেনি। রশিদ তালুকদার, সুফিয়ান হায়দার মৃত্যুর পর হঠাৎ করে যেন গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে উঠেছিল। সবাই একত্রিত হয়ে গ্রামকে ব্রিটিশ মুক্ত করতে সক্ষম হয়। অবশ্য এতে করে অনেক গ্রামবাসী প্রাণ হারাতে হয়েছিল, বিনিময়ে সফল হয়েছিল তারা। এরপর পুরোপুরি ভারতবর্ষ স্বাধীন হয় মহাত্মা গান্ধীর মাধ্যমে। ব্রিটিশরা হারিয়ে যায় চিরতরে। পরিশেষে শান্ত। সেলিম বারান্দা থেকে নেমে গরুর ঘরটির দিকে এগোয়। চাঁদনির আলোয় চারপাশ আলোকিত। কিছুক্ষণ আগে অজানা কারো উপস্থিতি তাদের নতুন ভাবনা গ্রাস করেছিল। তার ধারণা কখনো ভুল হয় না, আজও হয়নি। নিশ্চয়ই কেউ ছিল, কিন্তু কে? কেন তাদের কথার আড়াল থেকে শুনছিল? প্রশ্নের উত্তর মিলছে না। তার চাহনি দেখে মীর তার দিকে এগিয়ে জিজ্ঞেস করলো, কি দেখছেন? কিছু হয়েছে? না, তোমাদের অশ্বগুলো দেখছিলাম। তোমরা কখন যাবে সিন্ধুতলি? মীর এখন প্রশ্ন এড়িয়ে গেল সেলিমের। আমরা আগামীকাল যাব, খুব সকালে বের হব। তাই করো, এখন চলো, বাইরে থেকো না। সেলিমের কণ্ঠে রহস্য আর শীতলতা। থেমে আবার বলল, কখনো তোমরা পশ্চিম পাড়ার শেষ সীমান্তে গিয়েছিলে? মীর কপাল ভাঁজ করলো। রাফিদ বারান্দা থেকে জবাব দিল, ভুলে গেছিলাম। তুমি আর আমি গিয়েছিলাম তো, মনে নেই? আমি সেতু থেকে পড়ে গিয়েছিলাম। রাফিদ এর তীর্যক শব্দে মীরের মনে পড়ল পশ্চিম পাড়ার কথা। সেখানেই হ্রদের ওপাশে দাঁড়িয়েছিল পরিত্যক্ত রাজবাড়ি। সেলিম বলল, সেখানে পরিত্যক্ত রাজবাড়ি দেখেছ? মীর শঙ্কনে বলল,
এই প্রশ্ন আপনি আমাদের করছেন কেন? সেলিম স্থান ত্যাগ করলেন, ধীর পায়ে মীরের অশ্ব অগ্নিতে ঘেঁষে। সেটি সেই পরিত্যক্ত তালুকদার বাড়ি। এক সময়ে জাঁকজমকপূর্ণ বাড়িটি ছিল, আজ শেওলা ধরে গেছে। ভাবতে অবাক লাগে, সময় যেন দ্রুত বয়ে গেল। মীর বলল, সেদিন আমি আর রাফিদ সেখানে যাই। আমরা যেন কেন এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল এখানকার প্রতিটি মানুষ জীবিত, কেউ বোধহয় আমাদের দিকে তাকিয়ে আছে। সেলিম অশ্বের পায়চারি করতে করতে বলে, আমিও সুযোগ হলে সেখানে যাই। কাঠের তৈরি সেতু পাড়ি দিতে সাহস করি না। এরপর থেকেই যতটুকু সম্ভব দেখা যায় ততটুকুই দু চোখ ভরে দেখে আসি। আচ্ছা, আপনি কে? আহির এসে দাঁড়ালো মীরের সামনে। চাঁদে মুখটা তার আলোর পাতার ফাঁক দিয়ে পড়ে আছে, ফর্সা গলার ওপর বৃত্তকার চিত্র তৈরি করা। সেলিম থমকালো। আহির তাকে চুপ থাকতে দেখে আবারও প্রশ্ন করে, আপনি এত কিছু কিভাবে জানেন? রসিক তালুকদার আপনার কি হতো? সুফিয়ান হায়দারকে আপনি কিভাবে চিনতেন? সেলিমের মুখে বিব্রত পরিস্থিতি, এই ছাপ ফুটে উঠেছে। চোখ তুলে দ্বিতীয়বার বলল, আমি কে জানাটা কি খুবই দরকার? আহির এসে জবাবে প্রশ্ন করলো আবার। বলল না, আমরা শুধু বইটার সম্পর্কে অসম্পূর্ণ কাহিনী জানতে চাচ্ছিলাম। জেনেছি, এখন আপনার পরিচয় জেনে কি করব? তবুও আহিরের তার বক্তব্যের মাঝে পথ থামিয়ে দিল। সেলিম বললেন, জানতে যখন চাইছো তখন না বলে উপায় কি? সোলেমান সুফিয়ান হায়দারের বিশ্বস্ত চারজনের একজন। তিনি ছিলেন আমার দাদা। তার কাছ থেকে আমি সবকিছু জানতে পারি। আমি আমার 15 বছর বয়সে বাবার থেকে এসব ঘটনা শুনেছিলাম, শুধু কানেই শুনতাম গল্পের বিচরণে সুফিয়ান হায়দারকে। এখন হয়তো মনে পড়তে পারে, মনে প্রশ্ন জাগতে পারে, তখনকার সমস্ত ঘটনা এখনো মনে আছে কিভাবে? মনে রেখেছি, তাই মনে আছে। বয়স অনেক হয়েছে, হয়তো দেখা যাবে এই আল্লাহর রহমত কিছুদিন পর হয়তো সবকিছু ভুলেও যেতে পারি। বয়স তো আর কম হলো না। সুফিয়ান হায়দার ছিলেন একজন দরদি ব্যক্তি। যখন তিনি ছোট ছিলেন তখন তার গ্রামের গরিবদের আড়ালে আড়ালে দান করতেন, নিচে নাকি অন্যদের খাওয়াতেন। বুক ভরা কষ্ট নিয়ে বিদায় নেওয়া ছিল তার কি খুব দরকার? শীতের সকালে আকাশটা যেন খুবই নিস্তব্ধ। ভোরের আলোটা ঠিকমতো ফোটার আগে হালকা কুয়াশায় চারপাশ ঢেকে রেখেছে, যেন পৃথিবী নিজেকে উষ্ণ একটা চাদরে জড়িয়ে রেখেছে। দূরে কোথা থেকে ভেসে আসছে ঘুম ঘুম পাখির ডাক, কিন্তু তাতেও পরিবেশে নীরবতা ভাঙে না, বরং আরো স্পষ্ট হয়ে ওঠে। গাছের ডালে ডালে জমে থাকা শিশির প্রথমে রোদ পড়তেই তারা কাচের মতোই ঝিলমিল করে ওঠে। ঠান্ডা হাওয়া ছুঁইছে তার নিঃশ্বাস নিচেই। কোথাও একটা কুয়াশা, যেন দূরের কোথাও চুল্লির মধ্যে থেকে ভেসে আসছে, ধীরে ধীরে মিশে যাচ্ছে গাঢ় স্যাঁতসেঁতে সেই গন্ধটা। গ্রামের পথে হাঁটতে দেখা যায়, মাঠে এখনো অন্ধকারের শেষ রেখা। ভোরের কুয়াশায় মনে হয় রাত যেন পুরোপুরি মিশে যায়নি। কৃষকরা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে লণ্ঠন আর কাঁধে কোদাল নিয়ে। তাদের নিঃশ্বাস থেকে ছোট ছোট প্রাণের ধোয়া। আহির আর সেলিম এর থেকে বিদায় নিয়ে সিন্ধুতলী গ্রামের উদ্দেশ্যে রওনা হয় ঘন্টা তিনেক আগে। বনঝুরি এলাকা পার করে সিন্ধুতলী গ্রামের পথে তারা। রাস্তার পাশে ছোট ছোট নদী, জমিতে শাকসবজি চাষ করা হচ্ছে, মূলা, ধনেপাতা, ফুলকপি। সকালে শিশির ভেসে চকচক করছে। আরো কিছু দূর যেতে রাস্তা একটু চওড়া, কাঁচা পথ সরে সরে ইট বিছানা। আরো সামনে পথ বাড়াতেই বাড়ি ঘর ঘন হয়ে থাকে, ছোট ছোট চায়ের দোকান, গ্যারেজ, মুদি দোকান। শেষ পর্যন্ত শহরের দৃশ্যমান ছুঁয়ে ফেলে তাদের। তখন রাস্তা একেবারে বদলে যায়। বিলবোর্ড, উঁচু দালান, ব্যস্ত ট্রাফিক, চারপাশ থমকানো। একটি টং দোকানের সামনে মীর এর অশ্ব থেমে দোকানে গিয়ে 3 কাপ চা অর্ডার দিল। কিন্তু এই পথে যেন খানিকটা বিভ্রান্ত হলো। আশেপাশে তাহলে একজন বয়স্ক লোককে পত্রিকা বিক্রি করতে দেখলেন। ওনাদিকে এগিয়ে গেল আহির। বিক্রেতাকে বললেন, পত্রিকা দরকার। আহির ইতস্ত বোধ করে বলল, না, তবে সংবাদ জানতে এসেছি। সেই সংবাদের পত্রিকা নেই। কিসের সংবাদ বলুন? সুফিয়ান হায়দারের নামকে কাউকে চিনেন? সিলমান হায়দার, সিন্ধুতলী গ্রাম। বিক্রেতা নিশ্চুপ। বিক্রেতা হাতের ইশারায় একদিক দেখিয়ে দিল। শহরের পাশেই একটি এলাকা, বিড়িটি ঘেরা লতা পাতা আর শ্যাওলা। দূর থেকে দেখে আপাতত এটুকুই বোঝা যাচ্ছে। এগিয়ে গেল তারা বাড়িটির দিকে। বিশাল ঘেরা করা প্রাচীর, মূল গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে। ওনার অনুমতি নিয়ে তারা ভেতরে প্রবেশ করে। অনেক পর্যটনকে দেখা যাচ্ছে ভেতরে। একে একে বাড়িটিকে দেখিয়ে দেখিয়ে আলোচনা করছে, কেউ কেউ নোট হাতে লিখছে। আহির তারা ঘুরে ঘুরে বাড়িটি দৃশ্য দেখছে। নিঃশব্দ আড়ালে পরিত্যক্ত হায়দার বাড়ি যেন তাদের প্রাণের চেয়েও কাছের।
যেন কিছু বলতে চাচ্ছে, অপ্রকাশিত অনেক অনুভূতি। ঘুরে ঘুরে তারা বাড়িটির কবরস্থানের দিকে গেল। পরপর 7টি কবর। প্রথম কবরের সমাধি ফলকে খোদাই করে লেখা তাইয়ুবা বেগম, নিশ্চয়ই সুফিয়ানের দাদি। এরপর লেখা তার দাদা, বাবা, মা, বোন। শেষে দুটো কবর এসে থমকে দাঁড়ায় সে। দুটোর প্রথমটি হচ্ছে ফারদিনা, দ্বিতীয় কবরটি যেন চিরচেনা। অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালা। ফলকটিতে স্পষ্ট লেখা মরহুম সুফিয়ান হায়দার, পিতা মৃত সিলমন হায়দার, জন্ম 14 ফেব্রুয়ারি 1839, পয়লা ফাল্গুন 1245, মৃত্যু 14 ফেব্রুয়ারি 1871, পহেলা ফাল্গুন 2277। লেখাটি পড়ে মুহূর্তের মধ্যে থমকে গেল তারা। আহির ব্যঙ্গকণ্ঠে বলে, ব্যর্থ প্রেমিকের যাত্রা শেষ হয় না বিদায়ে, শেষ হয় সমাধি নীরব পাথরে। যেখানে অশ্রু শুকিয়ে যায় সেখানে অপেক্ষা থেকে থাকে না। আর সমাধি ইট পাথরের ঘেরা আমাদের রাখাল বাসিওয়ালা। এই পর্যন্ত ছিল পর্ব 55। এখন পর্ব 56 পড়ে এই গল্পটার লেখিকা এখন পর্যন্ত যতটুকু পর্ব দিছে আমি সবটুকুই পড়ে শেষ করতেছি। মীর বলল, আমার কষ্ট হচ্ছে, আমি কখনো তাকে দেখিনি, কিন্তু আজ তার অতীতের স্মৃতিগুলো যেন আমার চোখের সামনে ভাসছে। কোনো এক শিমুল গাছের নিচে এই তো এক্ষুনি বসে পড়লো, সুর তুলল সে। এই বুঝি ফারদিনা ছুটে আসছে। মীর থেমে গেল, দীর্ঘশ্বাস ফেলে কবরটির কাছে এগোলো, সমাধির ফলক হাতে স্পর্শ করলো। তখন তার বুকটা ছ্যাদ করে উঠল, নতুন করে অজানা ব্যথায় যেন তুড়ে উঠল। রাখাল বাসিওয়ালা জমিদার কন্যার শেষ পরিণতি এত ভয়াবহ কেন হলো? কেন তাদের প্রেম অপূর্ণ রয়ে গেল? ফারদিনা সুফিয়ানের করুণ মৃত্যু কেন হলো? যদি তাদের প্রেম সেদিন সফল হতো, পূর্ণতা পেত, তবে আজ বোধহয় তাদের অন্তত বংশধরের সাথে দেখা হতো। আহির দুপা কবরের দিকে এগিয়ে গেল। আমরা কবরটা জিয়ারত করি, এরপর তার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করি। তার স্মৃতিমাখা কিছু হয়তোবা আমরা পাবো, সেগুলো ছুঁয়ে দেখব। রাফিদ আহিরের রেস্ট টেনে বলল, চল জিয়ারত করে ভেতরে যাই। তারা কবর জিয়ারত শেষ করে জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলো। ঘরে প্রবেশের মূল দরজার সামনে একজন পর্যটন গাইড। উনি আহিরদের বাধা দিয়ে বললেন, ভেতরে প্রবেশ করা বারণ, আইনগতভাবে নিষিদ্ধ। আহির কিছুক্ষণ থমকালো, এরপর পকেট থেকে একটা কার্ড বের করে ভদ্রলোককে দেখালো। লোকটি কার্ড দেখে বলল, আপনি গোয়েন্দা? দরকার এসেছে এখানে, ঘরের ভেতর প্রবেশ করতে হবে। গাইড তাদের 3 জনকে পর্যবেক্ষণ করে ভেতরে প্রবেশের অনুমতি দিল। স্তব্ধ নির্জন হায়দার বাড়ি, আজ যেন ধুলোয় মোড়া, মাকড়সার জাল চারপাশে। আহির বলল, সুফিয়ান হায়দারের ঘরে চলুন। সুফিয়ানের ঘরের মূল দরজা খোলার পরই মনে হলো অজানা সুর ভেসে আসছে। পরপর সুরে থেমে গেল। মনে হলো কেউ ঘরের ভেতরে কোন এক আড়ালে বাঁশি বাজাচ্ছিল। তাদের দেখে মুহূর্তেই থেমে গেল। আহির মীরের আশ্চর্য হলো। কি হলো? দাঁড়িয়ে পড়লেন যে? গাইড বললেন। আহির কিছু নয় বলে ঘরের ভেতর ঢুকলো। সুফিয়ানের সেই বিছানা, সেই আলমারি, সেই চকচকে সবকিছু দেখলো। গাইড বললেন, না, এখানে কি সুফিয়ানের ছবি আছে? উনি আবারও বললেন, না, পূর্বপুরুষের ছবি কিছুই নেই। উনাদের দেখার সৌভাগ্য পর্যন্ত হলো না বলে সমস্ত নিঃশ্বাস যেন ছাড়লো রাফি। তার রেস্ট টেনে মীর বলল, উনি বাস্তবে কেমন ছিলেন? যদি সচক্ষে দেখতে পারতাম আর কি। গাইড বললেন, উনি ছিলেন শ্যামবর্ণের, তবে তিনি ছিলেন সুদর্শন। তার মুখের গড়ন, চাপাদাড়ি সবই ছিল সুন্দর। উচ্চতায় 6 ফুট। সিঁদুতলি গ্রামের সমস্ত মেয়েভোগও সুফিয়ান হায়দারের জন্যই পাগল ছিলেন। তার চেহারায় ছিল একটা মাধুর্যতা। প্রেমের এক নতুন নাম ছিল সুফিয়ান হায়দার। সব দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন উনি। লোকটি থেমে গেলেন। আহির কোন চোখের মাঝে জাগ্রত। কি বললেন? এসব কি সুফিয়ান হায়দার জানতেন? জানতেন। উনি বেশ কিছু বছর আগে রাশিয়ায় ছিলেন ব্যবসার সূত্রে। শোনা যায় সেখানে এক রাজার মেয়ে সুফিয়ানের প্রেমে পড়ে যায়। সুফিয়ানের দেশে ফেরার কথা ছিল 3 বছর পর। সেখানে সে 5 বছর পর ফেরেন। প্রশ্ন, এত বছর এখানে কি করেছেন? উনি ছিলেন রহস্যময় এক মানব, যার রহস্য আজও রয়ে গেছে, যার প্রশ্ন আজও কেউ জানতে পারেনি। লোকটি থমকালেন, ধীর স্থির পায়ে হেঁটে গেলেন জানালার পাশে। দমকা হাওয়ায় মুখটা শীতল করে গেল।
জানালায় হাত রেখে গম্ভীর কণ্ঠে বললেন, উনি মৃত্যুর আগে কিছু কথা বলতে চেয়েছিলেন, কিছু সত্যি, কিন্তু ভাগ্য নাকি বলতে দেয়নি। সেই সত্যি কি আমরা আজ আর জানতে পারিনি। আমাদের শত শত মানুষের জানার আগ্রহ প্রকাশ ছিল, কিন্তু চেষ্টা করেও পারিনি। লোকটির বক্তব্যের কাছে ঘরটি নীরব হয়ে গেল। হঠাৎ যেন বাতাস থেমে গেল। আহির, মীর, রাফিদ ঘুরে ঘুরে ঘরটি দেখছে, এটা ওটা ছুঁয়ে দেখছে, যেন বহু বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। সুফিয়ান হায়দার দুনিয়াতে নেই, অথচ তার ঘরটি এখনো পড়ে আছে। ভেতরে দেখলে মনে হয় এখানে কেউ নেই, আবার মনে হয় এই তো কেউ আছে, ঘর পরিষ্কার করছে, যত্ন করছে। ঝুলো দমে যাওয়া, যেন কেউ এখনো ফিরে আসতে পারে। বিছানা গোছানো, জানালা ঠিকঠাক খোলা, তবু অদ্ভুত নিস্তবতা। চারদিক উপস্থিতির ছাপ। দেওয়ালে ঝুলে থাকা পুরনো গ্রিনটের ক্যালেন্ডার, টেবিলে রাখা কিছু বই, জানালার পাশে দাঁড়িয়ে থাকা চেয়ার, সবকিছু তার কথা বলছে। মনে হচ্ছে তিনি এইমাত্র উঠে গেছেন, একটু পরে ফিরে আসবেন। সময় এগোয়, শুধু অপেক্ষা করে তারা, বাস্তবতা আর ফেরে না। সবচেয়ে ভারী নিস্তবতা, শব্দ নেই, অথচ মনে হয় অনেক কথা জমে আছে। সুফিয়ানের হাসি, দীর্ঘশ্বাস, রাত জাগা চিন্তা, সবাই দেওয়ালের ভেতরে আটকা। সুফিয়ান হায়দার নেই, কিন্তু ঘর আছে, তার স্মৃতি আছে, তার বাড়িটি, ঘরটি, তার অনুপস্থিত শব্দ স্পষ্ট। রাত হলে ঘরটি আরো নীরব হয়ে যায় হয়তো। দিনের আলোয় দেওয়ালের ছায়াগুলো লম্বা, গভীর। সুফিয়ান হায়দারের অবয়ব লুকিয়ে রেখেছে। এই ঘরের শেখায় চলে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয়। কিছু মানুষ তাদের ব্যবহৃত জিনিসের স্পর্শ করা দেওয়ালে বসে থাকা, স্পর্শ করে রাখা দেওয়াল, বসে থাকা চেয়ার রয়ে যায়। ঘরটি শুধু ইট পাথরের কাঠামো নয়, একটি জীবন্ত মানব চিত্র। যারা এই ঘরে আসে তারা খুব বেশি কথা বলে না, তারা বললে নীরবতা ভেঙে যায় এই ভয়ে। এই ঘরটি আসলে একটি স্মৃতিসৌধ, কিন্তু পাথরের নয়, যেন মনের। আহিরকে লক্ষ্য করে সুফিয়ান হায়দারের বাঁশিটি, সেই বাঁশি যার মুগ্ধ করে তুলেছিল ফারদিনাকে, এই বাঁশির সুর দিয়ে। বাঁশি সুফিয়ানের। একবার সেই বাঁশি ছুঁয়ে দেখতে চায়। স্বর্ণের বাঁশি, কোথায় সেই বাঁশি? আমি ছুঁয়ে দেখতে চাই, বলল মীর। সাথে থাকা গাইড একটা কাজের বাইরে গেছে, সেই সুযোগে আহির তারা পুরো ঘর খোঁজাখুঁজি করলো। ড্রয়ার, আলমারি, পাশের গোপন সবকিছু খুঁজলো, কোথাও সেই বাঁশিটি পেল না। বাঁশি না পেয়ে বিভ্রান্ত হয়ে গেল। মীর বলল, বাঁশিটি কোথায়? সেটাই তো ওনার ঘর, এটা সবকিছু এই ঘরে। তাহলে পাশের গোপন ঘরটাতে থাকার কথা, সেখানেও নেই। রাফিদ, মীর, আহিরের রেস্টেনে বিনতির ঘরে নয় তো? না, আমরা তা মনে হচ্ছে না। আহির বলল, বিনতি ভাইয়ের স্মৃতি হিসেবে তার বাঁশির সাথে নিলেও নিতে পারে। মীর বলল। আহির নির্বিকার শুধু মীরের দিকেই তাকালো। তা ঠিকই বলেছে, বিনতি ভাইয়ের স্মৃতি হিসেবে বাঁশি নিয়েও যেতে পারে, অস্বাভাবিকতার কিছু নেই। আহির ঠোঁট চুলকিয়ে বলল, মন্দ বলিসনি, কিন্তু আমার মনে হচ্ছে বাঁশি এখানেই ছিল, কেউ চুরি করে নেয়নি তো? সন্দেহ ছায়া ফুটে ওঠে আহিরের চোখে মুখে। মেয়েটি হেঁটে হেঁটে বলল, কিন্তু এত এত গার্ড থাকলে কিভাবে চুরি হবে? জমিদার বাড়িতে যে সম্পত্তি থাকে সেসব ভোগ করার জন্য বধূ উত্তরাধিকার না থাকলে সবকিছু সরকারের অধীনে চলে যাইতো। আহির জবাব দিল না। তুই ঠিকই বলেছিস, তবু কোথাও যেন খটকা। মীর কিছুটা অবাক হয়ে ফিক করে আবার হেসেও দিল। তুই গোয়েন্দার মনে সন্দেহ জন্মাবে। জন্মের পর থেকেই দেখছিস আসামি, তুই তো সন্দেহ করবি। টাকা পয়সা, সোনা দানা, সিন্ধুতলি গ্রামের জমিদারি শহরের সাথে মিশে গেছে, সুতরাং সবকিছু সরকারের, শুধু খোলসা বাড়ি পড়ে আছে। তুই উত্তেজিত হয়ে গেলি কেন? রাফি জিজ্ঞেস করলো। আমি তো ঠান্ডা মাথায় বলেছি যে খুঁজছিলাম পূর্ণ হয়েছে। সুফিয়ান হায়দার আর ফারদিনার কবর দেখেছি, কিন্তু তার বাঁশি ছুঁয়ে দেখা হয়নি। তো এবার ফিরে যাওয়া যাক, মীর বলে ঘর থেকে বেরিয়ে যায়। আহির বলল, অন্যান্য ঘর দেখি, সেখানে যখন কি আছে সবটাই এসেছি যখন সবটাই পরিদর্শন করে যাওয়া উচিত বলে আমি মনে করি। সুফিয়ানের ঘর থেকে বেরিয়ে বাঁদিকে আরেকটি ঘর, তার ঘরে প্রবেশ করে। ঘরটি কার দেখে বোঝা গেল না। দেওয়ালে একটি মেয়ের ছবি টাঙানো দেখে বোঝা যায় মেয়ের ঘর ছিল, যার দেখাশোনা ভীষণ যত্নের সাথে করা হয়েছিল হয়তোবা। আহির বলিষ্ঠ হাতে ছবিটি পরিষ্কার করলো। হাতের ছবি দেওয়ালে মুছে দিয়ে
নিজে বারান্দায় গেল। দিনের আলোয় যতটুকু স্পষ্ট দেখলো, মেয়েটিকে দেখে যা বোঝা গেল ভীষণ সুন্দরী ছিল। কালো রঙের রাজকীয় পোশাক পরিধান করা, রানীর বেশে একটি চেয়ারে বসা। মেয়েটিকে তারা বিনতি ভেবেছিল নিশ্চিত হবে। তখন ঘরটিতে প্রবেশ করে মীর আহিরের থেকে ছবিটি নিল, ভালোভাবে পরখ করলো ছবি, এরপর বলল, নিশ্চয়ই মেয়েটা পিয়াসা, দেখতে ভারী সুন্দর ছিল। আমার মনে হচ্ছে বিনতি। রাফিদ বলতে গিয়ে থমকায়। পর্যটন গাইড হাজির হলেন। ওনাকে দেখা মাত্র আহির প্রশ্ন ছুড়ে দিলেন, ছবিটি কার? পর্যটক গাইড দম ছেড়ে বলল, পিয়াসার ছবি, যার অঙ্কন করেছে সুফিয়ান হায়দার নিজেই। উনি দারুণ আঁকতেন। আহির প্রশংসা সুরে বলল, আপনাদের কারো কিছু দেখার আছে? গাইড জিজ্ঞেস করলেন। আরো ঘর আছে, 3 তলায় যাব। এসেছি যখন দেখেই যাই, বলে ঘরটি ছেড়ে বের হতেই 3 তলার দিকে। মীর যেতে যেতে উদ্বিগ্ন হয়ে একবার এদিক ওদিক তাকালো, যেন নতুন কিছু খুঁজছে, নতুন কারো আগমনের অপেক্ষা, অথচ কারোর রই যেন আশার নয়। মীর দৃষ্টি নামিয়ে নিল। সবার পেছনে সে হাঁটছে, অর্থাৎ দাঁড়িয়ে পড়লো সিগারেটের নেশায়। পকেট থেকে সিগারেট আর ম্যাচ বের করে ধরিয়ে নিল। বেশ অনেকটা সময় গেছে, সিগারেট ধরায়নি। সে সিগারেট ফুঁকতে ফুঁকতে সামনে এগোতে লাগলো। বাকিরা তাকে ফেলে আগেই চলে গেছে। দিন হওয়া সত্ত্বেও ভেতরের জায়গাটা ঘোর অন্ধকার। সেখানে আলো নেই, মশাল ব্যবহার করা হয়েছে। মশালের আলোয় পূব পাশের একটি ঘর স্পষ্ট ফুটে উঠেছে। কারো অবয়ব দেখা যাচ্ছে, কোনো নারী মূর্তির অবয়ব। মীর দৃষ্টি সরিয়ে নিল, ভুল দেখছে ভেবে চোখ হাতের সামনে পরিষ্কার করলো। ঘুরে আবার তাকালো, না সে ভুল দেখছে না, নিশ্চিত এখানে কেউ আছে। মীর এবার বাকিদের দেখার চেষ্টা করে সেই অবয়বকে দিকে এগিয়ে গেল। ঘরটির সামনে এগিয়ে দাঁড়ালো মীর। অবয়বটি বিনা নড়চড়ে দাঁড়িয়ে, ভেতরে থাকা নারী ছায়া মূর্তি। ছায়ায় চুলগুলো উড়ছে। মীর মৃদু কণ্ঠে বলল, কেউ এখানে এভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছে কেন? ওপাশ থেকে কোনো জবাব আসলো না। মীর তখন ঘরটির ভেতরে ঢুকলো বিদ্যুৎ গতিতে। কেউ নেই। লম্বা লাঠির মতো একটি বস্তুর ওপর সাদা কাপড় ঝুলে আছে, যার কারণ একটি নারীর অবয়বের মতোই তৈরি হয়ে আছে। মেয়ে হাঁপ ছেড়ে বাঁচলো। ঘরটির ভেতরে ঘুরে ঘুরে দেখলো সাদা কাপড় দিয়ে ঢাকে রাখা কিছু জিনিস। মীর কাপড় তুলে দেখলো জিনিসগুলো বেশ কিছু পেন্টিং। তখন মীর এর ষষ্ঠীটিও আবিষ্কার করলো কজোড়া পায়ের আওয়াজ। দরজার দিকে তাকাতেই দেখতে পেল আহির তাদের দিকে। মীর পুনরায় ঘুরে সমস্ত পেন্টিংয়ের দিকে তাকালো। আহির এগিয়ে গেল সেই দিকে। তুই এখানে? মনে হলো ঘরটাতে কেউ আছে, কিন্তু কেউ ছিল না। এই পেন্টিংগুলো সাদা কাপড়ে ঢাকা ছিল। সবাই পেন্টিংগুলো মনোযোগ দিয়ে দেখলো। তখন স্পষ্ট দেখতে পেল এত নিখুঁত করে তারা আগে কখনো পেন্টিং দেখেনি। মনে হচ্ছে পেশাগত হাতে এঁকেছে, নতুবা জীবন্ত এত অঙ্কন কিভাবে হয়? একটা দৃষ্টি, একজন নারী লণ্ঠন হাতে, মনে হচ্ছে হেঁটে এগিয়ে আসছে। পরে আরেকটি পেন্টিং দেখা যাচ্ছে একজন বাঁশিওয়ালাকে। সে শিমুল গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে, যেমন সুফিয়ান বাজাতো। আরেকটি পেন্টিং যেখানে সমুদ্রের পাড়ে দুজন বসে, পাশাপাশি একজন নারী একজন পুরুষ, ঠিক সুফিয়ান হায়দার, ফারদিনা। এরপর আরেকটা দৃশ্য যেখানে দেখা যায় কুমিরটিকে দেখে কিছু খাওয়াচ্ছে কেউ, যেমন খাওয়াচ্ছিল ফারদিনার ভাইরা মানুষের মাংস। এরপর পেন্টিং এর বাঘটির সামনে 4 জন অশ্বধারী, মনে হচ্ছে ফারদিনার ভাইরা। এরপর রক্তচোষী। সবশেষে 3টি পেন্টিং, একটিতে একটি নারীকে একজন পুরুষ চেপে হত্যা করছে, অপরটিকে একটি নবজাতক শিশু। যেন পেন্টিং সেটি আহির আহত হলো এই দেখে। একজন যুবকের দিকে অপর একজন রাইফেল ধরে গুলি ছুটছে। প্রতিটি পেন্টিং এ হতেই সুফিয়ান হায়দার এবং ফারদিনার জীবনের বিশেষ কিছু অংশ স্পষ্টভাবে জড়িয়ে, তাদের স্মৃতি মোড়ানো পেন্টিং। মীর, আহির, রাফেদ একে অপরের সাথে চোখাচোখি করলো, কিন্তু বলল, সুফিয়ানের কাছে হয়তো আলিমনগরে কাটানো মুহূর্তগুলো সবচেয়ে সেরা ছিল, তাই সে এই স্মৃতিগুলো ভুলতে পারেনি বলে অঙ্কন করে রেখেছিল। বলা শেষে পেন্টিং এর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে এসে স্থির হলো আর মনোযোগ দিয়ে শুনছে। মীর আহিরের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? আহির হুঁশে ফিরে বলল, বারবার পলক ফেললো। বলল, এই পেন্টিং কি সত্যি সুফিয়ান এঁকেছে? রাফিদ বলল, একমাত্র সে নিখুঁত চিত্র ফুটিয়ে তুলতে পারত। মনে হচ্ছে তো সবই যেন জীবন্ত। না, সুফিয়ান আঁকেনি, অন্য কেউ। আহির আত্মবিশ্বাসের সাথে বলল, থেমে গাইডের দিকে ঘুরে তাকায়। ওনাকে সম্মুখে এগিয়ে, এগুলো কে এঁকেছে বলতে পারবেন? এবং কবে গাইড করলেন? পেন্টিং এর এক কোণে তারিখ লেখা, দেখুন, যত্ন করে রাখা, আশা করি স্পষ্ট দেখছেন। আহির শেষে পেন্টিং এর এক কোণে তাকালো। সময়টা দেখে আর কিঞ্চিৎ অবাক হলো, চোখ দুটো যেন বিস্ময় ফুটিত হলো। আহির পেছনে সরল, মীরকে বলল,
কবে আঁকা, সুফিয়ান হায়দারের মৃত্যুর আগে। এই সেই এঁকেছে, ওনার নামও লেখা। আহির আঁতকে উঠে বলল। মীর ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। আমি তো সেটাই বললাম, এত ঘাবড়ানোর কি আছে। সুফিয়ান হায়দার আলিমনগর যে সময়ে ছিলেন এবং মারা যান তার আগের সময়ে এই পেন্টিংগুলো এঁকেছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি সুফিয়ান হায়দার এগুলো এঁকে থাকে, তবে উনি কিভাবে ওনার ভবিষ্যৎ আগে থেকে জানলেন এবং উনি কিভাবে মারা যাবেন সেটাও কিভাবে উনি বুঝতে পারলেন। শেষের পেন্টিং দেখ, সুফিয়ান হায়দার বেঁচে থাকাকালীন যেন তার মৃত্যু কিভাবে হবে তা জানতে পেরেছিলেন। আহির এবং অবাক হওয়ার পেছনে কারণও আছে। মীর এবং রাফি ততক্ষণে বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে অবাক হলো তারাও। তার অঙ্কন করা প্রতিটি দৃশ্য সাথে তার ভবিষ্যৎ জীবন কিভাবে মিলে গেল। মীর স্তব্ধ এবং এর মতযুত শুধু হা করেই রইল। এতক্ষণ সে বিষয়টি লক্ষ্য করেনি, বুঝতে পারেনি। আহিরকে যেন কি সেকেন্ড কয়েক চিন্তায় ভঙ্গিতে গাইডকে লক্ষ্য করে বলল, আচ্ছা সুফিয়ান হায়দারের সেই বাঁশি কোথায়? চুরি হয়েছে। সরকার সমস্ত সম্পত্তি নিলেও সে বাঁশি নেয়নি। সুফিয়ান হায়দার যেভাবে তার ঘরে রেখেছিল ঠিক সেভাবে ছিল, কিন্তু একদিন ঘর পরিষ্কার করতে এসে দেখি বাঁশি নেই। চোর হোক আর যেই হোক ভীষণ চালাক, নয়তো এত গাইড থাকার পরও চুরিটা করা কঠিন ছিল। উনি থেমে আবার বলে, তবে সুফিয়ানের বাঁশির সুর ছিল অন্যরকম। অর্থাৎ ওনার বাঁশির ধরন এমন ছিল যে বাঁশিতে ঠোঁট লাগিয়ে সুর তুলে সুরে মুগ্ধ হতো। কেউ বলে এখনো সেই সুর শোনা যায়, তবে কে কোথায় বসে বাজাচ্ছে বলা যাচ্ছে না। সন্ধ্যার আলো ধীরে ধীরে হায়দার বাড়ির কোলাহল মুছে দিল। আকাশের দূরে সূর্যের শেষ রঙিন আজ কমলা, লাল আর বেগুনি মিশ্রিত মুহূর্তেই বদলে যেতে থাকলো। বাতাসের দিনের উষ্ণতা কমে এসেছে, মিশে গেছে হালকা শীতলতায়। দূরের গাছগুলো ছায়া ঢেকে পড়েছে। শহরের দিকে রাস্তার বাতিগুলো এখনো জ্বলে উঠেছে, যেন অন্ধকার বুকে ছোট ছোট জন্ম হচ্ছে। পর্যটন এবং অন্যরা যারা এসেছিল সন্ধ্যার আগেই স্থান ত্যাগ করছে। অশ্ব দৌড়াচ্ছে দ্রুত গতিতে, যারা লাগাম টেনে ধীরে ধীরে পায়ে হাঁটছে আহ্বাকরা। আহির লাগাম ধরে বলল, আমাদের যিনি দ্য সাইলেন্ট ম্যানার বইটি পড়তে বলল, তাকে কেন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহের কারণ কি জিজ্ঞেস করলো মীর। সিন্ধুতলি গ্রাম সম্পর্কে এবং সুফিয়ান হায়দার সম্পর্কে কে তো অনেক চিনি, তবে উনি কেন খোঁজ পাচ্ছেন না এটি আমি জানতে চাই। আহির খানিকটা বিভ্রান্তভাবেই উদ্ঘাটের মতো। মীর তার সন্দেহের বাক্য ধরে বলল, সিন্ধুতলি আলিমনগর থেকে অনেক দূরে। আলিমনগরের কেউ এই ঘটনা সম্পর্কে জানে না, জানলেও কেউ খুব সহজে মুখ খুলতে চায় না। আহির বলল, তবু আমার ওনাকে সন্দেহ হচ্ছে। তো সব কিছুতে সন্দেহ, বলল মীর। রাফি তার কথোপকথনে যোগ করে বলল, তোরা ওনাকে নিয়ে কেন পড়লি? আমি তো ভাবছি সুফিয়ান হায়দারের বাঁশিটি কে চুরি করলো, আর সে বাঁশি কোথায় বা বাজাচ্ছে। মীর আহিরকে ছেড়ে রাফিদের প্রসঙ্গে বক্তব্য রাখে, বলল, শুনে আমিও চিন্তিত। স্বর্ণের বাঁশি ওইটা। আহির প্রসঙ্গ পাল্টে তার সাথে একটু গভীরে গেল। সবকিছু কেমন যেন চক্রের মতো লাগছে। মনে হচ্ছে কোনো একটা সূত্র সবকিছু থেকে ছড়িয়ে রেখেছে তাদের। প্রকৃতি আহিরের প্রসঙ্গের সাথে যেন থমকে গেল। চারপাশে নিস্তব্ধতা রয়ে গেল। দমখাওয়া বইছে বাতাসে, যেন হঠাৎ ঠান্ডা নিশ্চুপ। তাদের আলোচনায় যেন ওরাও শুনছে। রাত বাড়ছে। রাত বাড়ার সাথে সাথে চাঁদের আলো দেখা যাচ্ছে। খণ্ডিত চাঁদের আলো সামনের দিকে, পথটি সরু, আলোকিত রেখেছে। সেই আলোই ধরে আধারে এগোচ্ছে অশ্বের সামনের পথ ফেলে, ধোয়ার মতো। নির্জন পরিবেশ। রাফিদ একবার এদিক ওদিক তাকালো। রাফিদ পরিষ্কার করলো তাকে, এবং দূরে থেকে কেউ একজন দেখছে তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি রাখছে। রাফিদ কিঞ্চিৎ ভয় পেল। কণ্ঠনালী থেকে ভয়ের আভাসটা যেন যন্ত্রণা দিল। মীর রাফিদের বাক্যগুলো হাসির সাথে উড়িয়ে দিয়ে বলল, তুই এত ভীতু জানা ছিল না। তোর সাথে আছিস তো দেখেই ভয়। রাফিদের মুখে এরকম কথা শুনে আহির তার অশ্বের নিয়ে রাফিদের পাশাপাশি হলো। তার দিকে ঘাড় ঘুরিয়ে দেখে বলল, আমি আছি তো, বলে ভয় কেন? আমার কিছু হয়ে যাক হোক, কিন্তু আমার জন্য তোদের ক্ষতি হোক আমি চাই না। রাফিদের কণ্ঠ মলিন শোনালো। এরূপ কথায় মীর এবং আহির বেশ আনন্দিত হলো, যেন বন্ধুত্বের টান দেখে
বৈদেশিক নাগরিক জন ডাল্টন এবং অ্যারিসনের বন্ধুত্বের কথা প্রায়শই জানে সকলে। তারা দুজন ছিলেন ডিটেকটিভ হলেও এরিসন এর থেকে ডাল্টন ছিলেন সাহসী। একই সঙ্গে কেস উনি হাতে নিতেন যা অন্যদের দ্বারা সমাধান করা কঠিন ছিল। একবার একটি জটিল কেস এসে দাঁড়ায় সামনে। কেসটি ছিল মেয়ে নিয়ে। 18 বছরের মেয়ে, একজন তরুণী। কেউ কিডন্যাপ করেছিল, ভয়ানক জঙ্গলে রেখেছিল, সাইকো আর কি। মুক্তিপণ হিসেবে ছিল মোটা অঙ্কের টাকা। জন ডাল্টন টাকা নিয়ে সেই জঙ্গলে যেতে রাজি হয়, কিন্তু তার এই কাজে ভরসা পাচ্ছিল না এরিসন বারবার বলেছিল, আমিও যাব তোমার সাথে। জন ডাল্টন বাধা দেয় এবং সে একাই রওনা হয় একই জঙ্গলের দিকে। অনুসরণ করতে করতে পৌঁছে যায় সেখানে। এক পর্যায়ে তাদের মধ্যে লড়াই হয়। এরিসন জন ডাল্টনকে গুলির হাত থেকে বাঁচাতে নিজেকে কি জ্যানপার থেকে বন্দুকের সামনে বুক পেতে দেয় এবং এরিসন সেখানেই মারা যায়। জন ডাল্টনকে নিয়ে একটি বই বের হয়েছিল। আহির বইটি পড়েছে, সেখান থেকে ঘটনা জানতে পারে। এতক্ষণ সে জন ডাল্টন এবং এরিসনকে নিয়ে ভাবছিল। রাফিদের মুখে বন্ধু হারানোর ভয় দেখে তাদের কথা মনে পড়েছিল তার। ভোর ঠিক 6:30 নাগাদ তারা বাড়িতে পৌঁছায়। মীর এবং রাফিদ পড়ে ঘুমাচ্ছে। বাড়ির চৌহদ্দি পেরিয়ে তখন ভেতরে প্রবেশ করতে পারেনি আমজাদ চৌধুরী। রাফিদ কঠিন দৃষ্টি বাবার দিকে তাকিয়ে সুফিয়ান হায়দার এবং সিলমন হায়দারকে নিয়ে প্রশ্ন করতে চেয়েছিল তার সাইলেন্ট ম্যানের বই নিয়ে জিজ্ঞেস করতে। ভুলে যায় সে তখন সম্রাট নিশোকের কথা। সে তার বাবাকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে এগিয়ে আহির বাধা দিল। আমজাদ চৌধুরী জায়গায় বোধহয় অন্য কেউ থাকলেও সেটাই করতো। সন্তান হাতে সত্যি পরিচয় লুকাতো। আহির সে ব্যাপারে নিশ্চিত। সে 1 পা 2 পা করে এগোলো। সে কাপে চা হাতে বারান্দায় বসে ভাবছে সুফিয়ানের কথা। ভাবছে তার বাঁশির কথা। যদি অর্থের লোভই করতো তবে নিশ্চিত বাঁশি বিক্রি করার চেষ্টা করতো, কিন্তু সে গাইডের বক্তব্য অনুযায়ী বাঁশিকেও বাজায় আড়ালে লুকিয়ে। কিন্তু কেন? শুধু কি শখের বসে, নাকি পছন্দের কোনো কারণ লুকিয়ে আছে? আহিরের মনে বেশ কণ্ঠা প্রশ্ন জাগলো। আপাতত উত্তর মিলে না। দ্য সাইলেন্ট ম্যানের বইটি পড়তে বলা অশ্বধারী লোকটি ছাদে গেছে। আহির তারা আসার পর সমস্ত ঘটনা খুলে বলেছিল উনাকে। তার ওপর শহরের তীরসীমানায়। আমার পক্ষে এত দূর গিয়ে তাদের খোঁজ করাটা সম্ভব ছিল না। আমিও সাধারণ একজন পাঠক। দ্য সাইলেন্ট ম্যানের বইটি পড়েছিলাম। এরপর মনে কৌতূহল ছিল এবং প্রশ্ন জমাতে না পারি খোঁজ করতে থাকি। কারণ তুমি একজন গোয়েন্দা, মিলন হত্যা তদন্ত করছো। ভাবলাম তুমি পারবে এই প্রশ্নের উত্তর বের করতে। থেমে উনি তখন আবার বলেছিলেন, কখনো সময় হলে আমি যাবো সিন্ধুতলি, কাউকে সাথে করে। একা যেতে সাহস হয় না। আর তোমরা যখন গেলে আমাকে সঙ্গে করে নিয়ে। ওনার শেষ কথাটা আক্ষেপের সুরেই আহির তখন বলেছিল। আমরা সত্যি জেনে আর ধৈর্য ধরে রাখতে পারিনি। ভোর হতেই বেরিয়ে পড়ি সিন্ধুতলির উদ্দেশ্যে। অশ্বধারী লোকটি তখন বিদায় নিতে যেয়ে বলেছিল, কোথায় যাবে তখন সিদ্ধান্ত নেই, ঠিকানা নেই। আহির তখন দরদ দেখিয়ে বলে, আর কিছুদিন থেকে যান। আমি একটু অল্প কিছু দিনে আছি। মিলন হত্যার তদন্ত এবং মায়ের বিয়ে হওয়ার পর শহরে চলে যাব। আহির চা রেখে উঠে দাঁড়ালো। গন্তব্য তার ছাদ। কাবির হোসেন এর সাথে সুফিয়ানের চুক্তি করা বাঁশি নিয়ে আলাপ করবে। গৌরী মাথায় টানা ওড়না পড়ে আছে, মুখের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র চুল, দু চোখের আশেপাশে পড়ে আছে মায়া ভরা দুটি চোখ তার। গৌরী এদিক ওদিক চেয়ে দেখলো আপন শরীর শক্তভাবে। মনে হলো গানটার গুতা লাগছে দানবের মতো। আহির শব্দ করে হেসে ফেল স্নিগ্ধ হাসি। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে? আমি এখনই পড়ে যেতাম, গৌরী বলল মসৃণ কণ্ঠে। আহির গৌরীর দিকে ঝুঁকে বলল, আমি ধরে নিতাম। সুন্দরী বাক্যটি তোমার সাথে খুব যায়। কথাটি শুনে লজ্জা হলো তার। ঠোঁট দুটো শুকিয়ে গেল। ঠোঁট দুটো ভিজিয়ে নিল। তারপর বলল, আপনাদের মালকিন নাস্তা করার জন্য নিচে ডেকেছেন। এ কথাটাই এখানে আসল। আহির দরজার সাথে হেলান দিয়ে বলল, গৌরীর দৃষ্টি নিচু, নখ ঘুরছে সে।
আহির এবার সোজা হয়ে দাঁড়িয়ে আশ্চর্য, তোমাকে কি আমি ধরে রেখেছি? যাও। গৌরী দু চোখ বড্ড দ্রুত গতিতে এলোমেলো করলো, ছুটে গেল ঘর থেকে। মনে হলো তাকে পেছন থেকে কেউ ধাওয়া করছে। আহির ঘরটি থেকে বাইরে বের হয়। গৌরীর জ্বর পানি দেখে আহির ছাদে গেল না। পুনরায় ঘরে প্রবেশ করলো, মুখে একরাশ হাসি। আহির চেয়ারে বসে, এরপর বলে, গলাটা তার ভার। বলল, গৌরী তোর প্রেমে নিশ্চিত পড়েছে? আহিরও বলল, বিয়ে করে নে। এখন পর্যন্ত প্রেম নিবেদন করতে পারলাম না, আর বিয়ে করে ফেল। আশা থাকতে থাকতে দেখবি অন্য কেউ জায়গা দখল করে নিয়েছে। যদি ভাগ্য তেমনই হয় তবে মানুষটিকে নিজের করে পাবো, আর যদি না হয় তাহলে চেষ্টা করে পাবো না। সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিলে হয় না বন্ধু। চেষ্টা ব্যতীত কিছুই আমাদের হাতে ধরা দেয় না। চেষ্টার সাথে সংগ্রাম আমাদের সফল করে। প্রেমে সফল হওয়ার জন্য চেষ্টা দরকার। কখনো দেখবি নিজের পরিবারে বাধা দেওয়ার আমাদের প্রেমের মাঝে, তখন আমাদের লড়াই করতে হয় নিজের প্রেম নিয়ে সফল হওয়ার জন্য। আহির বলল, তোর প্রেম সম্পর্কে দেখছি অনেক ধারণা। আমি প্রেমিক পুরুষ, তাই এসব জানতে হয়। আহির প্রসঙ্গ পাল্টে বলল, মায়া তোর ব্যাপারে একটা কথা বলেছে। সেদিন তোর সাথে ওর প্রথম দেখা হয়, সেদিন তুই জঙ্গলে ছিলিস। সেখান থেকে বাঁশি সুর ভেসে আসছিল, ও শুনেছিল। তুই কোনোভাবে বাঁশি অলি এরম কিছু শুনেছিলিস। এরপর হয়তো ওকে বোকা বানিয়েছিস। আমি মিথ্যা বলিনি, আমার ডিকশনারিতে মিথ্যা বলতে শব্দ নেই। সেদিন আমি বাঁশি বাজাইনি, ছিল হয়তো কোনো অচেনা বাঁশিওয়ালা, নয়তো মায়ের ভুল। শুনেছিল সেদিন, কেননা ও এমনিতেও ভূত প্রেতে ভয় পায়। ওকে নাকি দেখা দেয়, জানি না কে বা কি ছিল। এখন আর এসব নিজেই ভাবছি না। আপাতত মিলন হত্যা তদন্ত করতে হবে, শিগগিরই রহস্য উন্মোচন করতে হবে। মীর বলল, এদিকে তুই খুনিকে খুঁজবে, অন্যদিকে বিয়ে না হবে ভালো। আহির বলল, তুই কোন বিষয়ে কি সিরিয়াস হতে পারিস না? সবকিছু এসে উড়িয়ে দিস। মীর শোয়া থেকে উঠে খাটে থেকে নেমে দাঁড়ালো। খালি শরীর, তার পেটের ভাঁজ দেখা যাচ্ছে, ফর্সা শরীর, লম্বা লম্বা ঠোঁট। এ বস্তু সমস্যা যখন আছে, সমস্যার সমাধানও হবে। হাসি আমাদের শক্তি যোগায়, যতই শক্ত হোক এই অমূল্য হাসি ধরে রাখতে হবে। বলেই থামে মীর। এরপর মনের সুখে একটার পর একটা সুখ টান দিতে থাকে সিগারেটে। আহির ধীরে সিগারেট ফুঁকতে দেখে এত সিগারেট খেয়ে ফুসফুস পুড়ে যাবে। মীর ঠোঁট কুচকে বলল, যাক পড়ে, সিগারেট খেয়ে ফুসফুস পুড়ে যাবে, আর কাউকে ভালোবাসতে পারবে না পুরো অন্তরে। তোর অন্তর পড়ছে? আহির জিজ্ঞেস করলো। মীর সিগারেট ফেলে আহিরের দিকে তাকায়। পাশে পাশে লম্বা বিছানা থেকে শার্টটা নিয়ে পড়ল। শার্টের বোতাম দিতে দিতে বলল, কম বেশি সবার হৃদয়ে কালো দাগ রয়েছে, তেমন আমারও রয়েছে। বড় হতে হতে সেদিন জানতে পেরেছি আমার মানে, সেদিন থেকে আমার হৃদয় পড়েছে। আহির দীর্ঘ শ্বাস ফেলে বলল, মা বাবার মতো আপন কেহ নাই। থেমে মীরের দিকে দেখলো, তার মুখটাও কেমন জানি কালচে হয়ে গেছে বিষণ্ণতায়। সকাল 9টা পেরিয়ে, বাড়ি যেন ধীরে ধীরে জেগে উঠছে। উঠানে আত্মীয় স্বজনের কোলাহল। মায়ার ঘরটা একটা আলাদা জগৎ, এক আলাদা রূপ। জানালার পর্দা অল্প সরানো, কুদ্দুস ঢুকে পড়েছে মেঝেতে। খাটের ওপর তখনও, এখানে কুদ্দুস না, রোদ্দুর। খাটের ওপর গোল হয়ে বসে আছে মায়া ও তার বান্ধবী, মাঝে বড় খালা। রসগোল্লা, সন্দেশ আর মোয়া মিলেমিশে আছে তাতে। কেউ ইতিমধ্যে দ্বিতীয় রসগোল্লা হাতে নিয়েছে। এই মায়া, এখনো বিশ্বাস হচ্ছে না তুই বিয়ে করতে যাচ্ছিস। তো কি কেউ বলল? তনি মুখ ফুসকে শুদ্ধে ভাবতে লাগলো। মায়া হালকা হাসলো, চোখে একটু জল, একটু অস্থিরতা। আমার তো এখনো মনে হচ্ছে না সবটা স্বপ্নই। এত লোক, এত আয়োজন, মাঝে মাঝে ভয় হয়, বলল মায়া। জোর করে হাসি ফুটিয়ে আনতে চাইল মুখে। ভয় পাস কেন? জামাইবাবু তো ভালোই হবে। বেশ চোখ টিপে বলল রিমঝিম। তার হাসি ওঠার শব্দ ছড়িয়ে পড়ল চারপাশ। মায়া কিছু বলল না, জানালার বাইরে তাকিয়ে রইল।
ছেলেবেলার মতো কত স্মৃতি এই ঘরটার সাথে জড়িয়ে। স্কুলের জীবনের সব চিন্তা চেতনা এখানেই তো পার করেছে মেয়েটি। হঠাৎ বাইরে থেকে কারো ডাক এলো, মায়া অতিথিরা আসছে, একটু নিচে আয়। এই তো শুরু। দীর্ঘশ্বাস ফেললো মায়া। তন্নি তার হাত চেপে ধরে, দেখ আজকের এই সকালটা কিন্তু আমাদের। কদিন পর তুই ব্যস্ত থাকবি, আমরা সবাই ছড়িয়ে যাব এই বড্ড মায়া থেকে। মায়ের চোখে জল, সে মাথা নাড়ল। এই মুহূর্তে কোনো অলস্যতা না, আসল বিয়ে উপহার। সেখানে নিজের অপমান আমার কাছে পছন্দের ছিল না। সে কয়েক সেকেন্ড নিয়ে শুনল। মায়া সহ সবাই দরজার দিকে তাকাতেই মীর দরজার ভেতরে প্রবেশ করে। বাকি মেয়েরা সরে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়ায়। মায়া প্রথমে মীরকে দেখল। তার বুকও খোলা, শর্ট হাতে বিদেশি ব্রেসলেট, চোখ জুড়িয়ে গেল। মায়া কিছু বলে না, দৃষ্টি সরিয়ে আনে। আহিরে দেখলো গৌরীকে। গৌরী জানালার পাশে দাঁড়িয়ে আছে, বাইরে প্রকৃতিকে আকর্ষণ করছে যেন। মেয়ের হাতে একটি রসগোল্লা তুলে নিয়ে মুখে খেয়ে বলল। মায়া অস্পষ্ট স্বরে বললে, বেহায়া। মেয়েদের মধ্যে এসে পড়েছে মেয়ে ঘেরা পুরুষ। মীর শুনে ফেললো মায়ের কথা। মায়ের দিকে এগিয়ে সে কিছুটা কনিষ্ঠ কণ্ঠে কান পেতে হাতের ওপর দেহের ভর রেখে বলল, দুদিন পর তোমাকে বিয়ে করে তোমাকেও বেহায়া করছি, অসহ্য। মায়া বলে মুখটি বাঁকালো। মীর বলল, বোন বলে ছেড়ে দিলাম, নয়তো ততক্ষণ দেখিয়ে দিতাম। চলে যান আমার ঘর থেকে, মায়ের আগে সরেই ভেতর থেকে বলল। মিথ্যা অভিনয় হচ্ছে না, সঠিক বুঝতে পারছে না। একটা মিষ্টি পুরোটা মায়ের মুখে ভরে দিল আবার সে। দৃষ্টি দেখে বাকি মেয়েরা হেসে উঠল। আহির বলল, আজকে ঠিক হলো না, মেয়েদের সাথে কোমল আচরণ করতে হয়। মীর বলল, কখনো জোর করেও কিছু করতে হয়, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে হয়। তন্নি আড্ডায় হলে আরও কিছুটা জাঁকজমক করতে বলল, আমরা সবাই মিলে গানের আসর বসাই। মায়া ভালো রবীন্দ্রসঙ্গীত শোনাবে। মায়া একবার মীরের দিকে চেয়ে বলল, না আমি গাইব না, গলা ঠান্ডা হয়ে আছে। মীরের গলায় শেষে বলল, মায়া গাইতে হবে না, মায়ার বদলে আমি গিয়ে শোনাচ্ছি। শুনে মেয়ে অবাক হলো। ওরা ওকে একে অপরে চাহাচাহি করলো। মীরের গলা পরিষ্কার করে গাইতে শুরু করলো। ওহে কি করিলে বলো, পাই গো তোমারে, রাখিব আখিতে আখিতে। মীর থেমে যায়। গানটি শেষ হতে সবাই হা করে রইল মীরের কণ্ঠ শুনে। মনে হচ্ছে সে একজন কণ্ঠশিল্পী। আহির মীরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে সর্বপ্রথম হাততালি দিয়ে উঠল, সাথে বাকিরাও দিল। মায়ার ঠোঁটের ফাঁকে হাসি আনলো। সে কাঁধ পাশ থেকে মীরকে মোহময় দৃষ্টিতে দেখেও নিল আরও একটিবার।